আমি রুমে আসার পর দেওয়ালে ঝুলে থাকা কোহিনুরের ফটো দেখতেছি আর চোখের জল ফেলতেছি। আমি তোমার কথা রাখতে পারলাম না কোহিনুর। তোমার জায়গাটা এখন অন্য কাউকে দেওয়া লাগতেছে আমার। তাছাড়া তোমার মেয়ে ঠিক তোমার মতোই জেদি। একবার যেটা চাইবে সেটা না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। আমাকে ক্ষমা করে দিও তুমি, তবে এটা মনে রেখো তোমাকে কিন্তু কখনো ভুলতে পারবো না। আজ রাত্রে কি অন্য দিনগুলোর চেয়ে একটু বেশিই খুশি লাগতেছে। দুপুরের দিকে সবাই রেডি হয়ে মেয়ে দেখতে রওনা হলাম। মেয়েটা আর কেউ না, বাবার বন্ধুর মেয়ে। আমরা প্রায় ঘন্টাখানেকের মধ্যে এসে পৌঁছলাম। আমরা আসবো বলে আমাদের জন্য আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে। আমরা ওনাদের বাসায় যাওয়ার পর বাবা আর তার বন্ধু তাদের কথা বলা শুরু করে দিল। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। রাত্রে গিয়ে মেয়েটার পাশে বসলো আর মেয়েটাকে খুব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে থাকলো। তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলাম। দামা, তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে? জি। আলহামদুলিল্লাহ। শামীম, তুই কি সানজিদার সাথে আলাদাভাবে কথা বলতে চাস? সানজিদা কে? আমার মেয়ের নাম সঞ্জিদা। হ্যাঁ, ওনার সাথে আমার কথা বলাটা খুব জরুরি। সঞ্জিদা মা, তুই শামীম বাবাকে নিয়ে তোর ঘরে যা। তারপর সানজিদা ওর বাবার কথা মতো আমাকে তার ঘরে নিয়ে আসলো। আপনি কি আমার সম্পর্কে সব জানেন? জি, সব জানি, আর বাবা আমাকে সব বলেছে। আপনি কি আমার মেয়েকে নিজের মায়ের মতো করে আদর স্নেহ করতে পারবেন? চেষ্টা করব আমি। আপনার এ বিয়ে তো অমত নাই তো? অমত থাকলে নিশ্চয়ই আপনাকে নিয়ে আমার ঘরে আসতাম না, আর সবার সামনেই না করে দিতাম। আমি কিন্তু বিয়েটা আমার মেয়ের জন্য করতেছি, তাই আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আমি তাকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাব। ওখানে যে কিউট মেয়েটা আছে সেটা বুঝি আপনার মেয়ে? হুম। অমন মেয়েকে কি ভালো না বেশে থাকা যায়? ধন্যবাদ আপনাকে। এবার চলুন, অনেকক্ষণ হলো এসেছি আমরা। তারপর সঞ্জিদার রুম থেকে নিচে চলে আসলাম। নিচে এসে দুজনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। মানে কারো বিয়েতে কোনো অমত নাই। ওনারা আমাদের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই দিতে চায়। সবার কথা মতো ঠিক করা হলো সামনের সপ্তাহে বিয়ে হবে। তারপরে একে অপরের মুখে মিষ্টি তুলে দিল। সবাই খুব খুশি হলো। সঞ্জিদার বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাবা আসার পর রাত্রে আমাকে অনেকগুলো চুমু দিল আর বলতেছে, তুই পৃথিবীর সেরা বাবা। পরের দিন অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কাজ করতেছি। এমন সময় বাবা আমাকে আর ভাইয়াকে তার কেবিনে ডাক দিল। বাবা, হঠাৎ ডাকলে যে, কোনো কি সমস্যা? সমস্যা একটা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আমাদের যে কলকাতার একটা কোম্পানির সাথে ডিল হয়েছিল, সেখানে একটা সমস্যা হয়ে গেছে। আমাদের কিছু কাগজপত্র সেখানে দেওয়া হয়নি, তাই আমাদের মধ্যে কাউকে কলকাতায় যেতে হবে। বাবা, তুমি তো জানো ঈশিতা অসুস্থ, তাকে এই অবস্থায় রেখে কি যেতে পারবো? সেটাও ঠিক। আমি যাব বাবা, তুমি সব ব্যবস্থা করে দাও। আর কবে যেতে হবে? পরশু যেতে হবে। ঠিক আছে বাবা। সেখান থেকে বের হয়ে আবারও কাজে লেগে গেলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। রাত্রিকে নিয়ে আসার জন্য তার স্কুলে চলে গেলাম। রাত্রিকে নিয়ে আসতেছি, এমন সময় একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি সানজিদা। কোন সঞ্জিদা? কয়টা সানজিদাকে চিনেন আপনি? একটা কেউ না। উফ বাবা, এটা তো নতুন আম্মু, ভুলে গেলে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আজ বিকালে কি ফ্রি আছেন? হ্যাঁ। তাহলে আপনি আজ এই জায়গায় চলে আসবেন, সাথে আপনার মেয়েকেও নিয়ে আসবেন। ঠিক আছে। ফোন কেটে দিয়ে রাত্রিকে নিয়ে বাসে চলে আসলাম। তারপর রাত্রিকে গোসল করে দিয়ে খাইয়ে দিয়ে আমি নিজে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটু খেয়ে বিশ্রাম নিলাম। বিকেলের দিকে রাত্রিকে নিয়ে সানজিদার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সানজিদা আগে থেকেই বসে আছে। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। আমি বাইকটা একদিকে রেখে সানজিদার কাছে রাত্রি সব এগিয়ে গেলাম। সানজিদা রাত্রিকে কোলে তুলে নিয়ে ওর গালে চুমু এঁকে দিল। কেমন আছো মামুনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হঠাৎ এখানে ডাকার কারণ? আপনার সাথে একটু কথা বলতে চাই, আর আপনার সম্পর্কে জানতে চাই। বলুন, কি জানতে চান? চলুন সামনে ওই দিকটায় গিয়ে বসি। আমরা একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। এবার বলুন। মানে আপনার আগের স্ত্রীর কি হয়েছে একটু বলবেন? আমি সব বলে দিলাম। এত ভালোবাসতেন তাকে? এই জন্য তো আজও তাকে ভুলে যেতে পারি না। তার এমন জেদ, অভিমান, রাগ আপনার ভালো লাগতো? যাকে ভালোবাসি তার সবকিছুই ভালোবাসি।
আর সবচেয়ে বড় কথা হলো সেও আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। জানেন, আমি আপনাকে সেই অনেক আগে থেকেই ভালোবাসতাম। মানে? মনে আছে যখন আমি খুব ছোট, আপনি, আপনার ভাইয়া, আপু, আপনার বাবা মা আমাদের বাসায় আসছিলেন আমার আব্বু আম্মুর বিবাহবার্ষিকী উপলক্ষে। হয়তোবা গেছিলাম, ঠিক মনে নাই। আপনিও তখন তেমন একটা বড় ছিলেন না। সেই সময় আপনাকে দেখে আমার অনেক ভালো লাগে। এমনকি সেদিন আপনার সাথে আমি বড় খেলেছিলাম। সেদিন থেকেই আপনাকে আমি মনে মনে ভাবতে শুরু করি। আপনার সব মনে আছে? দেখেন, আমার কোনো কিছুই মনে নাই। মনে থাকবে কি করে? আসেন তো আর একজনকে নিয়ে পড়ে। তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু এরপরও আপনাদের বাসায় গেছি, আপনাকে দেখি নাই। আমি তখন পড়াশোনার জন্য বাইরে ছিলাম। এই তো বছর 3 হলো এসেছি আমি। সেখানে কাউকে মনে ধরেনি আপনার? মনে ধরেনি বললে ভুল হবে। মনে ধরলেও তো কিছু করার ছিল না। সেই ছোট থেকে আপনাকে পছন্দ করি আমি। অনেকে অবশ্য প্রেমের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আপনাকে যে আমি ভালোবাসতে পারবো না, আমার স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না মনে হয়। সেটা পরে দেখা যাবে। আমাকে কি রাত্রির মা হওয়ার সুযোগ দেবেন? রাত্রিও চায় মায়ের ভালোবাসা পেতে। রাত্রি আমাকে তোমার মা বানাবে তো? যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তো আম্মু বানিয়েছি তোমাকে। রাত্রির এমন কথা শুনে সানজিদা রাত্রিকে আদর দিতে থাকলো। আমি সেখান থেকে উঠে দাঁড়িয়ে একটু সামনে গিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে, আপনি তো আমার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করেন। করলে তো আর ছোটবেলার পছন্দের মানুষকে বিয়ে করতে রাজি হতাম না। আমি যে আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবো না। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব, আর আমিও চাই না আপনি আপনার আগের স্ত্রীকে ভুলে যান। তার জায়গায় তাকে রেখে আমাকে না হয় একটু ভালোবাসবেন। আমি আর সানজিদাকে কোনো বলতে পারলাম না। তারপর সেখান থেকে দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। সানজিদাকে ওর বাসায় রেখে রাত্রিকে নিয়ে চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। আর রাত্রে ওর দাদা দাদিকে আজকে সব ঘটনা বলতেছে। কিছুক্ষণ পর রাত্রি আমার কাছে চলে আসলো। বাবাই, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার জন্য এত সুন্দর একটা আম্মু এনে দেওয়ার জন্য। এখনো তো তোমার আম্মু হয়নি, রাত্রিকে কোলে নিয়ে বললাম। তাই তো, এখনো তাকে আম্মু বলিনি আমি। তোমার তাকে পছন্দ হয়েছে আম্মু? অনেক পছন্দ হয়েছে। রাত্রিকে নিয়ে রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরদিন আবারও রাত্রিকে স্কুলে নিয়ে অফিসে চলে এলাম। অফিসের কাজ করে আবারও রাত্রিকে নিতে গেলাম। রাত্রিকে নিয়ে চলে গেলাম ভাইয়ের বাসাতে। আসলে অনেকদিন থেকে ভাবির সাথে কোনো কথা বা দেখা হয় নাই। আমি ভাইয়ের বাসায় গিয়ে দেখি ভাইয়ের ছেলেটা মানে স্বাধীন ব্যাট নিয়ে খেলা করতেছে। আমাকে আর রাত্রিকে আসা দেখে সে দৌড়ে চলে আসলো আমাদের কাছে। কেমন আছো ছোট বাবা? আমি ভালো আছি ছোট বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার আম্মু কোথায়? আম্মু রুমে শুয়ে আছে। আমি স্বাধীন রাত্রি ভাবির রুমে গেলাম। গিয়ে দেখি ভাবি শুয়ে আছে। আমাদের দেখে বিছানা থেকে উঠে বসলো আর রাত্রিকে কাছে নিয়ে আদর করলো। তা এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? ভাবি সব সময় পরে, আর জানোই অফিসে কাজের চাপ। তোমাদের দুই ভাইয়ে শুধু কাজের চাপ। তা শুনলাম তুমি নাকি আবারও বিয়ে করছো। রাত্রির জন্য ভাবি। এতদিনে সুবুদ্ধি হলো তোমার। যদি কোহিনূর বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ফিরে আসতো। আর তাকে তো কম খোঁজও নাই তোমরা। যাই হোক, এবার তাহলে তোর মেয়েটাও মায়ের ভালোবাসা পাবে। হয় বা। এখনো কোহিনূরের কথা মনে রাখিস তুই? চাইলেও যে ভুলতে পারি না, ও যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে আছে। তাকে মনে রেখে আর কি করবি? সে তো আর ফিরেও আসবে না, আর আসলেও তো তোকে চিনতে পারবে না। যদি তার দেখা পেতাম আর হারিয়ে যেতে দিতাম না ভাবি। তুই বস, আমি তোদের খাবারের ব্যবস্থা করি। এই অবস্থা আবার রান্না করে যাবে? তোর ভাইয়া আগেই সব রান্না করে রেখেছে, আমি শুধু ফ্রিজ থেকে বের করে দেবো আর তরকারি একটু গরম করব। আর রাত্রিও মনে হয় এখনো খাইনি। তারপর ভাবি রান্নাঘর থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসলো। সবাই মিলে একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করার পর ভাবি বলতেছে, এখনই কি বাসায় যাবি? কালকে অফিসের কাছে কলকাতা যাওয়া লাগবে আমাকে ভাবি। ও, তুমি কোনো চিন্তা করো না, কলকাতা থেকে ফিরেই তোমাকে বাসায় তুলবো।
আর তোমার দ্বিতীয় সন্তান বাসাতেই হবে। মা কি এখনো আমার উপর রেগে আছে রে? আমার বাবার করা ভুলের শাস্তি না হয় আমাকে দিচ্ছে, তাই বলে তো আর আমার সন্তান তো কোনো দোষ করেনি। ওদের শরীরে তো তাদেরই রক্ত। আমার ছেলেটা কি দাদা দাদের ভালোবাসা আদর স্নেহ পাবে না? আমাকে আগে কলকাতা থেকে ফিরে আসতে দাও। এর মাঝে ভাইয়া অফিস থেকে চলে আসলো। তারপর ভাবিকে জিজ্ঞেস করলো আমরা খাইছি কিনা। ভাবি বললো খাইছি। তারপর ওদের থেকে বিদায় নিয়ে বাসে চলে আসলাম। রাতে সঞ্জিদা আমাকে ফোন দিয়েছিল, তার সাথে অনেকক্ষণ কথা বলার পর ঘুমাতে গেলাম। সঞ্জিতাকে জানলাম কালকে আমি আর রাত্রি কলকাতা যাচ্ছি অফিসের কাজের জন্য। পরদিন সকালে আমার আর রাত্রি কাপড় প্যাক করলাম, তখন বিকেলে আমাদের ফ্লাইট। আর রাত্রিকে ছাড়া তো আমি থাকতে পারবো না, আর রাত্রিও আমাকে ছাড়া থাকতে পারবে না। বিকেলবেলা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিকে নিয়ে বিমানবন্দর পৌঁছলাম। ইমিগ্রেশনের সব ঝামেলা শেষ করে বিমানে উঠলাম। প্রায় 50 মিনিটের মতো সময় লাগলো কলকাতা বিমানবন্দরে পৌঁছাতে। সেখান থেকে আমরা ট্যাক্সি করে হোটেলে পৌঁছলাম। আগে থেকেই বাবা সব ব্যবস্থা করে রেখেছিল। কলকাতা আসার সময় অবশ্য বাবা মা বলেছে বিয়ের কেনাকাটা যেন এখানেই করি। হোটেলে যাওয়ার পর আমরা বাবা মেয়ে বিশ্রাম নিলাম। পরদিন আমি আর রাত্রি সেই অফিসটাতে গেলাম যেটার সাথে বর্তমানে আমাদের কোম্পানির একটা ডিল আছে। সেখানে গেলাম, সেখানে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র দিয়ে দিলাম এবং তারা বললো আমাদের সাথে তারা আরো ব্যবসা করতে চায়। সেখান থেকে আমরা সরাসরি কলকাতার শপিং মলে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা কেনাকাটা করলাম রাত্রির জন্য, বাবা মায়ের জন্য, ভাইয়া ভাবির জন্য, কাজের লোকের জন্য, এক কথা সবার জন্য কিছু না কিছু নিলাম। সবার যখন শপিং করা শেষ হলে আমরা বাবা মেয়ে সেখান থেকে কলকাতা একটা বড় রেস্টুরেন্টে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের খাওয়া শেষ হলে আমরা যখন বাইরে বের হই তখন বাবাই, বাবাই, আম্মু, এখানে তোমার নতুন আম্মু কোথা থেকে আসবে? বাবাই, বাবাই, আম্মু, ওই যে দেখো চলে যাচ্ছে। বাবাই, ওইদিকে দেখো না আম্মু। আমি এবার রাত্রির হাত বরাবর সামনে তাকালাম। সত্যি তো, কোহিনূর এটা। আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কোহিনূর কলকাতায় কেমন করে আসলো? আমি জোরে জোরে কোহিনূর কোহিনূর বলে রাত থাকলাম, কিন্তু কোহিনূর আমার ডাক শোনার পরও একবারও আমার দিকে তাকালো না। কোন একটা ছেলের হাত ধরে গাড়ি করে চলে যাচ্ছে। আমার ডাক শুনে আশেপাশের মানুষ আমার দিকে তাকালো। আমি কারো দিকে না তাকিয়ে রাত্রিকে কোলে তুলে নিলাম আর শপিং ব্যাগ গুলো হাতে নিলাম। আমিও কোহিনূর কোহিনূর করে ডাকতেছি আর রাত্রে আম্মু আম্মু করে ডাকতেছি। আমি কোহিনূর কাছে যেতে থাকলাম। আমি যখন সেই জায়গাটা গেলাম ততক্ষণে কোহিনূর গাড়ি করে চলে গেল। তো একটা লোককে আমি জিজ্ঞেস করলাম দাদা গাড়িটা কোথায় গেল? দাদা এই গাড়ি তো বাঁকুড়ার। দাদা আমি কি এখন বাঁকুড়ার কোনো গাড়ি পাবো? এখন তো গাড়ি নাই, আপনি রেল স্টেশন চলে যান, সেখানে আপনি বাঁকুড়া যাওয়ার ট্রেন পাবেন বিকেল 5টায় ছাড়ে। ধন্যবাদ দাদা। আমি সেখানে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আগে হোটেলে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা সবকিছু রেখে আবার বের হয়ে পড়লাম রেল স্টেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা রেল স্টেশন এসে পৌঁছালাম। বাবা, আম্মু আমাদের ডাক শুনলো না কেন? মনে হয় শুনেনি তোমার আম্মু। আশেপাশে সব মানুষ তো শুনলো, কিন্তু আম্মু কেন শুনলো না বাবাই? কি জানি হয় বা গাড়ির শব্দের কারণে শুনে নাই। তুমি বাঁকুড়া চেনো বাবাই? না আম্মু। তাহলে আম্মুকে খুঁজবো কেমন করে বাবাই? জানি না আমি, তবে তাকে আমরা খুঁজে পাবো আম্মু। আমি আর রাত্রি তার মাকে নিয়ে আরো অনেক কথা বললাম। কিছুক্ষণ পর বাঁকুড়া যাওয়ার ট্রেনটা এসে গেল। আমরা বাবা মেয়ে গিয়ে আমাদের সিটে বসে পড়লাম। আমাদের পাশের সিটে দুইটা মেয়ে আর একটা ছেলে বসেছে। অল্প কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দিল। আমি বাইরে তাকিয়েছি আর ভাবতেছি কোহিনূর কলকাতায় কি করে আসবে, আর এত ডাকার পরও কেন সে শুনলো না? আর তার সাথে ছেলেটাই বা কে? আমাদের পাশের সিটের মেয়ে দুইটা আর ছেলেটা রাত্রিকে কাছে টেনে নিল। তারা রাত্রি ওদের কাছে গিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। তোমার নাম কি মামুনি? আমার নাম রাত্রি। তুমি কি হিন্দু? না, মুসলিম আমি। তোমরা কোথায় যাচ্ছ? বাঁকুড়া যাচ্ছি বাবার সাথে। আচ্ছা আন্টি, আঙ্কেল তোমাদের নাম কি? তোমরাও কি বাঁকুড়া যাচ্ছ? আমি পূজা। আমি লক্ষ্মী। আমি গণেশ। আমি ওদের কথা বলার দিকে না দেখে আমার মতো করে বাইরে তাকিয়েছি। আমার মনটা যেন কিছুতেই মানতে পারছি না, আবার নিজেকে অনেক খুশি খুশিও লাগতেছে। তোমাদের বাড়ি কি বাঁকুড়াতে? আমরা বাংলাদেশ থেকে এসেছি আন্টি। ওমা, বাংলাদেশ থেকে আসছো তোমরা? নিশ্চয়ই বাঁকুড়ার বিখ্যাত জায়গাগুলো ঘুরতে যাবে। না আঙ্কেল, তাহলে কেন যাচ্ছ সেখানে? আমার আম্মুকে খুঁজতে।
তখন ছেলেটা আর মেয়ে দুটো আমার দিকে তাকালো। আমি তাদের দিকে দেখলাম না। তখন ছেলেটা মানে গণেশ আমাকে বলতেছে, এক্সকিউজ মি দাদা। জি আমাকে বলতেছেন? হ্যাঁ, আপনাকে। বলুন। রাত্রি বলতেছে ওর আম্মুকে নাকি খুঁজতে যাচ্ছেন। আসলে ওর আম্মু কোথায় থাকে আর আপনাকেই বা এত চিন্তিত দেখাচ্ছে কেন? যদি কোনো সমস্যা থাকে বলার দরকার নেই। আরে তেমন কিছুই না। তাহলে বলুন না শুনি। আর বাঁকুড়া যেতেও প্রায় 4 ঘন্টা লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলাম। কিন্তু একটা কথা বুঝতেছি না, কোহিনূর বাংলাদেশ থেকে ভারতে আসবে কেন? দাদা, যদি আপনার দেখার কোনো ভুল হয়? এখানে দেখার কোনো ভুল নেই। আর আমার কোহিনূরকে আমি চিনবো না? এমনও তো হতে পারে কোহিনূর এই কলকাতার মানুষ, সে তার আগের স্মৃতি ফিরে পেয়ে চলে এসেছে। যদি তাই হয় তাহলে তো কোহিনূরের এতদিনে এখানে কারোর সাথে বিয়ে হয়ে যাওয়ার কথা। এটা তুই ঠিক বলছিস পূজা। এত কিছু তো জানি না, তবে তার সাথে দেখা করাটা খুব দরকার। আর আমার মন বলতেছে কোহিনূরের এখনো বিয়ে হয়নি। দাদা, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেন আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যান। তো বাঁকুড়ায় কোথায় উঠবেন আপনি? জানি না, তবে কোনো হোটেল বা রিসোর্টে উঠবো। আর বাঁকুড়া তো কোনো ছোট জায়গা না, পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা বড় জেলা। যতদিন না কোহিনূরকে খুঁজে না পান ততদিন আমাদের বাঁকুড়ার বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখবে আর কোহিনূরকে খুঁজবে। আচ্ছা গণেশ, তুই তোর বাড়িতে এদেরকে নিয়ে জানা। আর তোর বাড়িতে তো তেমন কেউ নাই, আর তুই তো কম বেশি বাঁকুড়া ভালো করেই চিনিস। ওনাকে এত কষ্ট করা লাগবে না, আমি কোনো একটা কিছু ম্যানেজ করে নেব। তা বললে হচ্ছে না দাদা, আপনি বাঙালি, আমরাও বাঙালি, আর আমরা বাঙালিরা আত্মীয়তা পরায়ণ, এটা নিশ্চয়ই জানেন। আর আপনি হচ্ছেন আমাদের মেহমান। তাই আর কোনো এক্সকিউজ চলবে না। আমাদের বাড়িতে আপনার কেন সমস্যা হবে? আমিও আর তাদের কোনো বলতে পারলাম না। সত্যি বাঙালি পৃথিবীর যে কোনোই থাকুক না কেন, আর এক বাঙালিকে সাহায্য করবেই। আর বাঙালি সত্যি আত্মীয়তা পরায়ণ হয়। আচ্ছা আপনারা কি করেন? আমি চাকরি করি কলকাতাতে, আর ওরাও আমার সাথে একই অফিসে চাকরি করে। আপনার বাড়ি কি এক গ্রামে? আমার বাড়ি থেকে ওদের বাড়ি একটু দূরে, তবে বাঁকুড়াতে বাড়ি সবার। তারপর আরো নানা রকম কথা হলো। তাদের সাথে ওরা কেউ কখনো বিয়ে করে নাই। ওরা আগে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে চায়। আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর বাঁকুড়া রেল স্টেশনে এসে পৌঁছলাম। তারপর সেখান থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি গণেশের রাত্রি নেমে গেলাম। পূজা আর লক্ষ্মীর বাড়ি আরো সামনে। তারপর গণেশের সাথে কিছু পথ হেঁটে তাদের বাড়িতে চলে এলাম। তার বাড়িতে গিয়ে দেখি তার মা আর বাবা ছাড়া সেখানে কেউ নেই। আমি তাদের সালাম দিলাম। তারা বুঝতে পারলো আমি মুসলমান। তখন গণেশ তাদেরকে বললো আমি বাংলাদেশ থেকে এসেছি, তার সাথে আমার মেয়েও আছে, আর আমরা বাঁকুড়াতে এসেছি একজনের খোঁজ করতে। তারা আমাদেরকে একটা ঘর দেখিয়ে দিল। আমি আর রাত্রি সেখানে গেলাম। আমি আর রাত্রি রুমে এসে সবকিছু রেখে ফ্রেশ হওয়ার জন্য বাইরে গেলাম। ফ্রেশ হয়ে এসে ঘরে বসে বিশ্রাম নিলাম। প্রায় ঘন্টাখানেক পর আমাদেরকে খেতে দিল। রান্নাঘরের একদিকে মাদুর বিছানো আছে। আমি আর রাত্রি গিয়ে বসলাম। পাশেই গণেশ বসেছে, আমাদের জন্য ভাত আর মাছ রান্না করেছে। আর যাই বলো না কেন, এই ভাত আর মাছের কারণে কিন্তু বাঙালি আমরা। খাওয়া শেষ করার পর আমরা ঘরে চলে গেলাম। তারপর রাত্রিকে শুয়ে দিলাম। কিছুক্ষণ পরে গণেশ আমার ঘরে আসলো। দাদা, জানি না কেমন হলো খাওয়া, তবে চেষ্টা করব কাল থেকে আরো ভালো কিছু খাওয়ানোর। আরে কি বলেন আপনি এসব দাদা, খাবারটা অনেক সুন্দর হয়েছে। তাহলে দাদা, কাল থেকে আমরা কোহিনূরকে খোঁজ করার কাজে লেগে যাই, কি বলেন? সেটা করলে খুব ভালো হয় দাদা। তাহলে সকালে রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে। তারপর গণেশ চলে গেল। আমি রাত্রির পাশে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতে আমার চোখে ঘুম আসতেছে না। মনে মনে শুধু আল্লাহকে ডাকতেছি আমি যেন কোহিনূরকে ফিরে পাই। বলা চলে সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতের দিকে ঘুমিয়ে গেছি। সকালে রাত্রির ডাকে ঘুম ভাঙলো। রাত্রি আর আমি বাইরে এসে ফ্রেশ হলাম। শীতের সকাল, তাই আবহাওয়ায় একটু বেশি ঠান্ডা। সকালে সবাই একসাথে বসে নাস্তে করলাম লুচি আলুর দম। আপনারা কে কি বলেন বলুন। এটা কলকাতার মানুষের অনেক পছন্দের একটা খাবার। খাওয়া শেষ করার পর ঘরে এসে তৈরি হয়ে বের হলাম কোহিনূরকে খোঁজ করার জন্য। আমি রাত্রি গণেশের ট্যাক্সি নিলাম। ট্যাক্সি করে নাকি গণেশ আজ আমাকে কিছু জায়গায় নিয়ে যাবে।
যেখানে মুসলিমরা বেশি থাকে। আর কোহিনূরকে সেখান থেকে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না বলতেছে গণেশ। দাদা, আমাদের বাঁকুড়া কিন্তু বিখ্যাত শিল শাড়ি আর পোড়ামাটির জন্য। আর এই বাঁকুড়ায় কিন্তু আদিবাসীরা বেশি। আর এই বাঁকুড়ায় আরো বিখ্যাত আদিবাসীদের নৃত্যর জন্য। তাই নাকি? হ্যাঁ দাদা, আরো অনেক কিছুই আছে, আগে যাই। তারপর আমরা চলে গেলাম সেই সব জায়গায় যেখানে মুসলিম ধর্মের মানুষ বেশি আছে। আমরা এক এক করে কম বেশি সবখানে খোঁজ পেলাম, কিন্তু কেউ কোহিনূরের ঠিকানা বলতে পারলো না। সবাইকে মোবাইল থেকে কোহিনূরের ফটো দেখিয়েছি, কিন্তু কেউ চিনতে পারে না। কোন রকম সেই দিনটা চলে গেল। আমরা আবারও ফিরে এলাম গণেশের বাড়িতে রাতে। বাসায় বাবা মাকে ফোন দিলাম। কি রে, তোর তো কাজ শেষ হয়ে গেছে, এখনো কলকাতাতে কি করিস? বাবা, আমি এখানে কোহিনূরকে দেখেছি। কোহিনূর কলকাতাতে? কি বলিস এইসব তুই? ঠিক বলতেছি বাবা, আর কোহিনূরকে খুঁজতে এক জায়গায় আসছি। তাহলে সঞ্জিতের সাথে যে তোর বিয়ে হওয়ার কথা, সেটা কি হবে? বাবা, ওসব পরেও চিন্তা করা যাবে। যেহেতু কোহিনূরকে আমি নিজ চোখে দেখেছি, তাই কোহিনূরকে খুঁজে বের করে বাংলাদেশ নিয়ে যাব। তোর মা কি বলে শোন। এসব তুই কি বলিস স্বামী? দেখ বাবা, এটা তোর মনের ভুল হতে পারে। আর কোহিনূর কেন কলকাতা যাবে? মা, আমি ভুল দেখলো? রাত্রি তো আর ভুল কিছু দেখে নাই। মা, আমি ভুল কিছু দেখি নাই, ওটাই কোহিনূর ছিল। তুমি বিশ্বাস করো। এমনও তো হতে পারে ওই মেয়েটা কোহিনূরের মতন দেখতে, কোহিনূর না। তোমার কথাও ঠিক আছে, কিন্তু আগে থেকে খুঁজে বের করি, দেখি সে আমার কোহিনূর হয় কিনা। এদিকে সঞ্জিতার বাবা সবকিছু আয়োজন করে ফেলেছে, এখন তাকে কি বলবো? মা, আবার তো আঙ্কেলকে বলো এসব কিছু না করতে। আমি বাংলাদেশ যাই, তারপর কথা হবে। সঞ্জিতা আজ বাসায় এসেছিল, গেছিস থেকে নাকি ওকে কোনো ফোন করিস নাই? মা, বুঝতেছো না কেন? আমি এখন কি করতেছি তা তো বললাম তোমাদেরকে। রাত্রিকে দে। আমি ফোন এবার রাত্রিকে দিলাম। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছো? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদিমা। এভাবে আরো নানা রকম কথা বলার পর ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে এসে দিলাম ঘুম। পরের দিন সকালে আবারও গণেশ আমাকে এক জায়গায় নিয়ে গেল। এটা কোন জায়গা দাদা? এটা মুকুশ মণিপুরের ড্যাম দাদা। আর ওই যে দেখতেছেন পানিগুলো, গুলো হচ্ছে ওই বড় বাঁধ নির্মাণ করা রাখা হয়েছে। চলেন এখানে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করি। তারপর সেখানকার অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তো বাঁকুড়া এসে দেখতেছি সব জায়গার মাটি কেমন লাল। দাদা, এখানকার মাটি এত লাল কেন? দাদা, এই বাঁকুড়া কিন্তু লাল মাটির জন্য বিখ্যাত। তারপর গণেশ আমাকে আর এক জায়গায় নিয়ে গেল। এটা কি কলেজ নাকি? এটা বেলিয়তর জামালি কলেজ দাদা। এদিকটায় কিছু মুসলিম পরিবার আছে, চলুন খোঁজ করি সেখানে। তারপর সেখানেও খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না কোহিনূরকে। বাঁকুড়ার প্রায় সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু পেলাম না তাকে। তারপর সন্ধ্যার দিকে বাঁকুড়ার নাম করে রিসোর্টে আমাকে নিয়ে গেল গণেশ। দাদা, এটা হলো বাঁকুড়ার সবচেয়ে বড় রিসোর্ট, বনলতা। আর চারদিকে দেখেন গ্রামের প্রত্যেকটা চিত্র কেমন করে তুলে ধরেছে তারা। এই জন্য দেশের নানা জায়গা থেকে অনেকে এখানে বেড়াতে আসে। সত্যি বলতে এই রিসোর্টটা দেখে মনেই হবে না এটা একটা দামি দামি রেস্টুরেন্ট। দেখলে মনে হবে পুরো গ্রাম একটা তুলে নিয়ে আসা হয়েছে। সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, এটা অসাধারণ। চলুন কিছু খেয়ে বাড়ির দিকে রওনা দেই, কালকে আবার খোঁজ করব। আমরা সেখানে হালকা কিছু খেয়ে গণেশের বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে আসার পর ঘরে বসে থাকতে আর ভালো লাগতেছে না। আজ 2 দিন থেকে কোহিনূরকে কত জায়গায় না খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। বাবা, আমরা কি আম্মু আর কোনোদিন খুঁজে পাবো না? পাবো আম্মু, অবশ্যই খুঁজে পাবো। তোমার আম্মুকে? আম্মু কি আমার ওপর রাগ করে আছে বাবাই? না মা, তোমার আম্মু তোমার উপর রাগ করে নেই। তাহলে আম্মু আমাদেরকে কেন দেখা দিচ্ছে না? পেয়ে যাবো তোমার আম্মু এখন, তুমি ঘুমিয়ে পড়ো। আমার মাথায় হাত বুলিয়ে দাও বাবাই, তাহলেই ঘুম আসবে। আমি রাত্রিকে শুয়ে দিয়ে খাটে হেলান দিয়ে রাত্রের মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। কোহিনূর, তোমার কি একটু আমাদের কথা মনে পড়ে না? আমার কথা বা তোমার মনে নাই বা পড়লো, কিন্তু তোমার মেয়ের কথা তো একবার ভাবতে পারো।
তুমি তো বাচ্চা নেওয়ার জন্য তাগিদ দিচ্ছিলে আমাকে। যদি কখনো আমাকে ছেড়ে তুমি চলে যাও, তাহলে আমাদের সন্তানের জন্য হলেও তুমি ফিরে আসবে। কই, আজ এত বছর হয়ে গেল, তবু ফিরে আসলে না তুমি। নানা রকম কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই। পরদিন সকালবেলা রাত্রে আমাকে ঘুম থেকে তুলে বলতেছে, আর কত ঘুমাবে বাবা, চলো না আম্মুকে খুঁজতে যাই। মেয়েটার কথা শুনে আর শুয়ে থাকতে পারলাম না, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম কোহিনূরকে খোঁজ করার জন্য। আজ কোথায় যাবো আমরা? আজ জয়পুর জঙ্গলের ওইদিকে যাব, ওইদিকে জায়গাটা দেখব, ওইদিকে খোঁজ করব, তারপর শুশুনিয়া পাহাড়ে যাব। ঠিক আছে, চলো তাহলে। তারপর বেরিয়ে পড়লাম কোহিনূরকে খোঁজ করতে। প্রথমে জয়পুর পাহাড়ে গেলাম, সেখানে মানুষগুলোকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কেউ বলতে পারলো না। তারপর শুশুনিয়া পাহাড়ের ওইদিকে আদিবাসী এলাকা গেলাম, সেখানেও কেউ বলতে পারলো না। কোহিনূরকে পাওয়ার আশা বাদ দিয়ে দিলাম। অনেক জায়গায় তো খোঁজ করলাম, কিন্তু তাকে তো কোথাও খুঁজে পেলাম না। তাছাড়া কলকাতা এসেছি আর 5 দিনের মতো হয়ে গেল, আর কতবার থাকবো এখানে? গণেশ দাদা, অনেক তো খোঁজ করলাম, কোথাও তো পেলাম না। এখন আর এখানে মনটাও টিকতেছে না। দাদা, চলে যাওয়ার আগে চলুন না, সামনে প্রজা লক্ষ্মীদের বাড়ির পাশে মেলা হচ্ছে। এটা বাঁকুড়ার সবচেয়ে বড় মেলা। সবচেয়ে বড় কথা হলো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। চলো না বাবাই, যাই। ঠিক আছে, চলো। তারপর আমরা মেলার উদ্দেশ্যে চললাম। সত্যি বলতে বাংলাদেশের গ্রামগঞ্জে যে মেলা বসে, ঠিক এটাও সেই রকম। তবে আমাদের দেশের থেকে এখানে মানুষ, দোকানপাট সবকিছু বেশি, আর আয়তনে অনেক বড়। রাত্রিকে অনেক খেলনা আরো অনেক কিছু নিয়ে দিলাম। তো আমি আর গণেশ একটা দোকানে গণেশের গার্লফ্রেন্ডের জন্য সাদা পরের লাল শাড়ি কিনতে দিচ্ছিলাম। সেই সময় পেছনে ঘুরে দেখি রাত্রি নাই। আমি আর গণেশ কেনাকাটা বাদ দিয়ে রাত্রিকে খুঁজতে লাগলাম। একটু সামনে গিয়ে দেখি রাত্রি পূজার লক্ষ্মীর সাথে আইসক্রিম খাচ্ছে। রাত্রিকে দেখতে পেয়ে বুকে পানি আসলো। এতক্ষণ কি আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ওদের কাছে এগিয়ে গেলাম। রাত্রি আমাকে দেখে দৌড়ে এসে আমার কোলে উঠলো। জানো বাবাই, আন্টি না আমাকে আইসক্রিম নিয়ে দিয়েছে, এই দেখো। আমাকে না বলে এভাবে চলে আসছো কেন? তোমাকে বলেই এসেছি, আর তুমি তো আঙ্কেলের সাথে কাপড় কিনতে ব্যস্ত ছিলে। তুমি জানো না তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়? সেই তখন থেকে তোমাকে খুঁজতেছি। সরি বাবাই। সেই সময় পূজা, লক্ষ্মী আর গণেশ আমার কাছে আসলো। দাদা, পেয়েছেন আপনার কোহিনূরকে? না। সব জায়গায় খোঁজ করেছেন তো? সব জায়গায় তো আজ 3 দিন ধরে খোঁজ করতেছি, কিন্তু কেউ বলতে পারলো না। এখন কি করবেন? কি আর করব, চলে যেতে হবে। আজকে চলে যাবেন? আজ কলকাতা যাবো আর কালকে বিকালে ঢাকা। আমরা আরো নানা রকম কথা বলছি। সেই সময় পূজা বলতেছে, জানেন দাদা, রাত্রিকে ঠিক আমার দাদার মেয়ের মতন দেখতে, আর তার অঙ্গভঙ্গিমাগুলো মালা দিদির মতো। তাই নাকি? হুম। তোমার দিদি কি করেন? এই তো 1.5 বছর আগে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে, আর পরশু দিদির বিয়ে। ও আচ্ছা। দিদিও ঠিক রাতের মতো এভাবে নাকে আঙুল দিয়ে ঘষে নাক টানে, আর চোখ দুটো তোর পুরো লাল দিদির মতো। ও একেবারে ওর আম্মুর সবকিছু পাইছে। ওর আম্মু কি ওর মতো দেখতে? হুম। একটু দাঁড়ান, দিদি আর জিজু আসতেছে, ওরা ওইদিকে গেছে। চলো সামনে ওই বেঞ্চে বসি। তারপর আমরা গিয়ে একটা ছোট দোকানের সামনে থাকা বেঞ্চে বসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ছেলে আর মেয়ে আসলো। আমি অবশ্য সেই সময় উল্টো দিকে ঘুরেছিলাম, কিন্তু রাত্রি হঠাৎ করে বলে উঠলো আম্মু। আমি সাথে সাথে পিছনে ঘুরে দেখি কোনো একটা ছেলের পাশে দাঁড়িয়ে আছে। আর রাত্রি আম্মু বলতে সবাই রাত্রির দিকে কেমন করে তাকিয়ে আছে। কোহিনূর? কে কোহিনূর দাদা? এই তো কোহিনূর। দাদা, এটা আমার দিদি মালা। তুমি বুঝতে পারতেছো না এটা কোহিনূর, আমার বিবাহিত স্ত্রী আর রাত্রির মা। এই যে কি সব উল্টোপাল্টা কথা বলতেছেন? দিনে দুপুরে মদ গাঁজা খেয়েছেন নাকি? কোহিনূর আমাকে চিনতে পারতেছ না? আমি শামীম, তোমার স্বামী। আর এই যে রাত্রি, এটা আমাদের একমাত্র মেয়ে। দেখুন মিস্টার, এখানে ঝামেলা করবে না। আর কোথা থেকে এসেছেন আপনি? শামীম দাদা, কি বললেন আপনি এসব? মালা দিদি কেমন করে আপনার কোহিনূর হয়? আর মালা দিদি তো হিন্দু, আর ওনার সাথে মালা দিদির সেই ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক, আর মালা দিদির পরশু বিয়ে। কোহিনূর হিন্দু এটা আমি বিশ্বাস করি না। আর ওর নাম মালা না, ওর নাম কোহিনূর। এই যে ভদ্রভাবে কথা বলতেছে দেখি, আপনি মাথায় চড়ে যাচ্ছেন। এইসব পাগল ছাগলদের সাথে তোমাদের পরিচয় হলো কি করে পূজা? দাদা, ওনার সাথে ট্রেনে পরিচয়,
যার কথা বলেছিলাম যে বাংলাদেশ থেকে একজন এসেছে, তার হারিয়ে যাওয়া বউকে খোঁজ করতে ইনি সেই ব্যক্তি। দেখেন, আপনি যাকে খুঁজতে এসেছেন সে এ নয়, আর এ হলো হিন্দু, আর আপনি হলেন মুসলিম। আর সবচেয়ে বড় কথা, মালা এতদিন লন্ডনে ছিল, 1.5 বছর হয়েছে দেশে এসেছে। আচ্ছা দাঁড়ান, আমার কথা কারো বিশ্বাস হচ্ছে না, প্রমাণ দেখাচ্ছি। আমি পকেট থেকে মোবাইল বের করে আমার আর কোহিনূর সব পিক এক এক করে দেখাতে থাকলাম। এইসব কিছু কবে হলো? আর এই মেয়েটাও তো দেখতে ঠিক আমার মতো। কে এই মেয়ে? আম্মু, ওটা তুমি আর বাবাই। জানো আম্মু, বাবাই এখনো তোমার ছবিগুলো দেখে রাতে কান্না করে। মালা এবার নিচে বসে রাত্রিকে বলতেছে, দেখো মামুনি, আমি তোমার আম্মু না, আর আমি তোমাকে বা তোমার বাবাকে চিনি না। তুমি আমার আম্মু, কেন মিথ্যে বলো? আমি কোনো দুষ্টুমি করি না তো। চলো না, তোমার সব কথা শুনবো। সবার আম্মু আছে, শুধু আমার আম্মু নাই। প্লিজ আম্মু, চলো, আমি তোমাকে কোনো বিরক্ত করব না। দেখো মামুনি, এটা তোমার আম্মু না, তুমি ভুল ভাবতেছো। এ তোমার আম্মুর মতো দেখতে, তাই বলে তোমার আম্মু এ নয়। আপনি পচা মিথ্যে কথা বলতেছেন। এটাই আমার আম্মু। আম্মু, আমাকে একটু ভালোবাসবে না? জানো আম্মু, আমি না তোমাকে খুব মিস করি, খুব। আম্মু, তোমাকে আমি প্রতিদিন রাতে স্বপ্নে দেখি। তোমার আর বাবার অনেকগুলো ছবি এঁকেছি। দাঁড়াও, দেখাই। রাত্রি ওর পিঠ থেকে ছোট ব্যাগটা নিয়ে আসলো সামনে, তারপর সেখান থেকে তার আঁকা সব ছবি কোহিনূর মানে মালাকে দেখাতে লাগলো। এই যে, এটা তুমি, মাঝখানে আমি, ও আর ওইটা বাবাই। দেখো মামুনি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো তোমার আম্মু নই। আর তুমি আমার মেয়ে হলে কি তোমাকে চিনতে পারতাম না? তুমি আমার আম্মু। বাবা, বলো না আম্মুকে আমাকে একটু আদর করতে। দেখেন, আপনার মেয়েকে বারণ করে দিন মালাকে আম্মু ডাকতে। শুভ্র, চলো তো, এখানে এই পাগলদের সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই। মালা চলে যাচ্ছে, তাকে ফেরাতেও পারতেছে না, তাকে ঠিকভাবে কোনো বলতেও পারতেছে না, বোঝাতেও পারলাম না। রাত্রে ওদের পেছনে পেছনে আম্মু আম্মু বলে দৌড়ে গেল, গিয়ে মালার হাত টেনে ধরলো। আম্মু, আমাকে একা রেখে যেও না আম্মু। প্লিজ আম্মু, বাবার কাছে চলো, চলো না। এই মেয়ে, তখন থেকে কি আম্মু আম্মু করতেছিস? তুমি আমার আম্মু, আর তোমাকে আম্মু বলবো না তো কাকে আম্মু বলবো? এবার মালা অনেকটা রেগে গিয়ে রাত্রি গালে দিল একটা কষে থাপ্পড়, আর সাথে সাথে রাত্রি মাটিতে পড়ে গেল, আর রাত্রির ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আমি শুধু নীরব দর্শকের মতো মা মেয়ের এই কঠিন ঘটনাটা দেখতে থাকলাম, রাত্রিকে তুলতেও গেলাম না। আর একবার যদি আমাকে আম্মু বলেছো তো আরো কয়েকটা লাগিয়ে দেব, বেয়াদব মেয়ে কোথাকার। মালা, চলো তো, এদের নাটক দেখার সময় আমাদের নেই। তারপর ওরা দুজন চলে গেল। লক্ষ্মী গিয়ে রাত্রিকে মাটি থেকে তুলে কোলে নিল, আর রাত্রি বারবার কেঁদে আম্মু আম্মু বলতে থাকলো। লক্ষ্মী রাত্রিকে কোলে করে আমার কাছে নিয়ে আসলো। দাদা, আপনি আর আপনার বউ এসব কি বলছেন? মালা দিদি কেমন করে আপনার বউ হয়? আপনাদেরকে বলেছিলাম না, কোনো তার আগের স্মৃতি ভুলে গিয়ে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। সেটা তো বলেছেন। তাই বলে যে মালা দিদি আপনার বউ হবে তা কিন্তু নয়। মালাই আমার কোহিনূর, আর আমার বউকে আমি চিনবো না? আর মালা যদি কোহিনূরের মতো দেখতে হতো সেটা কথা আলাদা। তাহলে দেখলেন না, রাত্রি আর মালার সব ভঙ্গিমা সেম, আর নিজেই তো বললেন রাত্রি ঠিক আপনার আপুর মতো দেখতে, আর সব অঙ্গ ভঙ্গিমা মালার মতো। হ্যাঁ, মালাকে আমাদের দেশে মেট্রোপলিটন পুলিশ একটা টুরিস্ট বাসে পায়, তাও খুব সিরিয়াস অবস্থায়। সেই সময় মালা তার মাথায় প্রচন্ড ভাবে আঘাত পায়, আর সে তার এখানকার সব স্মৃতি ভুলে যায়, এমনকি নিজেকেও চিনতে পারে না। ডাক্তার অবশ্য বলেছিল কোনো তার আগের স্মৃতি ফিরে পেলে আমাদের সাথে কাটানোর সবকিছু ভুলে যাবে, আর সেটাই হয়েছে। আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনারা তো মালার বোন, আপনাদেরকে বলি, রাত্রি কিন্তু সিজারে হয়েছে। আপনারা ওর তলপেটটা দেখবেন, কাটা দাগ আছে, আর তার নাভির ডান দিকে পাশাপাশি দুইটা তিল আছে, আর আপনার মালা দিদির পিঠে 1 আঙ্গুল সমান কাটা চিহ্ন আছে। এসব কেমন করে জানলেন? আপনারা শুধু দেখবেন এসব আছে কিনা, আর আমি তার স্বামী, আমি জানবো না তো কে জানবে? তাহলে কালকে আপনি গণেশ সহ আমাদের বাড়িতে আসবেন? আগে দেখেন এসব আছে কিনা, তারপর আমাকে ফোন দিয়েন, তারপর যাব। আচ্ছা, ঠিক আছে। তারপর মালা লক্ষ্মী চলে গেল, আমি রাত্রিকে কোলে নিলাম।
দাদা, সত্যি যদি মালা দিদি আপনার বউ হয়, আমি কথা দিচ্ছি আমার দিদিকে আপনার হাতে তুলে দিতে আমি আপনাকে সাহায্য করব। আমি রাত্রি ঠোঁটে রক্ত মুছে দিলাম। রাত্রি ব্যথায় উফ করে উঠলো। বাবা, তুমি না বলেছিলে আম্মু আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, তাহলে আম্মু আমাকে মারলো কেন? জানি না আম্মু। আমি কি আম্মুর সাথে কোনো বেয়াদবি করেছি? ওই মানুষটার সাথে কেন আম্মু চলে গেল? আমাদের সাথে কেন এলো না? পরে আসবে আম্মু, এখন চুপ করে থাকো, না হলে তোমার মুখ ব্যথা করবে। আমি সেখান থেকে গণেশ সহ চলে আসলাম। এসে শুধু ভাবতেছি কি করে তার আগের সবকিছু ফিরিয়ে আনা যায়। বুঝলাম সে রাত্রে মা নয়, তাই বলে একটা অবুঝ মেয়েকে কেউ এভাবে থাপ্পড় মারে? সে তো নিজেই বলেছিল তার মেয়ে যেন কোনো কষ্ট না পায়, আর সে নিজেই আজ তার মেয়েকে এত কষ্ট দিতে পারলো। রাতে পূজা গণেশকে ফোন দিল, আর গণেশ ফোন নিয়ে আমার কাছে আসলো। দাদা, যা যা বলেছেন তা সব কিছু ঠিক আছে। পূজার কথা শুনে এবার পুরোপুরি শিওর হলাম মালাই আমার কোহিনূর। এবার তাকে জিজ্ঞেস করবে সে কখনো বাংলাদেশ গিয়েছিল কিনা। করেছি। দিদি নাকি 9 বছর আগেই তার কলেজ থেকে বাংলাদেশ বেড়াতে গিয়েছিল, আর তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এবার তাকে বলো সে কতদিন পর ভারত ব্যাক করে। এটাও বলেছে 2 বছর পর দিদি ভারতে আসে, আর দিদি মেলা থেকে বাড়ি এসেছে থেকে টেনশন করতেছে। তাহলে কালকে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি, তারপর সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা। পূজা ফোন কেটে দিল, আর গণেশও সব শুনে এবার বিশ্বাস করলো মালাই আমার হারিয়ে যাও কোহিনূর। তারপর রাতের খাবার খেয়ে এসে রাত্রিকে নিয়ে শুয়ে পড়লাম। এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। মোবাইল পকেট থেকে বের করে দেখি বাবা ফোন দিছে। তাই আমি ফোনটা রিসিভ করলাম। কেমন আছিস বাবা? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। দাদু ভাই কেমন আছে? ভালো আছে, আর সে ঘুমিয়ে গেছে। কোহিনূরের কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ বাবা, পেয়েছি। তারপর সবকিছু বললাম। তাহলে এখন কি করবি? কালকে সব ঠিক করে দেবো বাবা, এখন রাখি। বাবার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আচ্ছা দাদা, যে মেলাটা গিয়েছিলাম তার নাম কি? বিষ্ণুপুরের মেলা। আপনি আমাকে হিন্দুদের বাড়িগুলো নিয়ে গেলেন না কেন? দাদা, আমি মনে করেছি কোহিনূর মুসলিম হবে, তাই। আর তাছাড়া বাঁকুড়া আদিবাসী এলাকা হলো, এখানে আদিবাসী অনেক কম, এখানে হিন্দুদের তুলনায় মুসলমান বেশি। এবার বুঝেছি, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে তাহলে মালাদের বাড়ি যেতে হবে। ঠিক আছে দাদা। তারপর গণেশ চলে গেল, আমি রাত্রির পাশে শুয়ে পড়লাম। তাহলে কোহিনূরের নাম মালা, আর মালা ছোট থেকে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু সে তো আমার বিয়ে করাবো। তাহলে সে কেন বুঝতেছে না? এখন একটাই উপায়, তার আর আমাদের সবার ভিডিওগুলো তাকে দেখিয়ে তার যদি কিছু মনে পড়ে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মালাদের বাড়ির উদ্দেশ্যে। ওদের ওখানে যাওয়ার আগে পূজাকে ফোন করে সব জানিয়ে দিয়েছি। আমরা কিছু সময় পরে ওদের বাসায় পৌঁছে গেলাম। আমরা মালাদের বাড়ি গিয়ে দেখি বেশ কয়েকজন মানুষ সেখানে উপস্থিত, সাথে শুভ্রকেও দেখলাম মালার পাশে বসে আছে। আমাদের দেখে ওরা বসতে দিল, তখন পূজা আমাকে বলতেছে, দাদা, ইনি যদি আমার কাকা মানে মালা দিদির বাবা, উনি শুভ্র দাদার বাবা, আর উনি মালা দিদির মা, আর উনি শুভ্র দাদার মা, আর এনারা হলো আমার বাবা মা, আর এরা সবাই আমাদের ছোট ভাই বোন। তুমি কি সত্যি মালার স্বামী, নাকি অন্য কোনো মতলব আছে? দেখেন এখানে কোনো মতলব নাই আমার, আর আমি এখানে অফিসের কাজের জন্য এসেছিলাম। আমার মেয়ে তার মাকে দেখে চিনতে পেরে আমাকে দেখিয়ে দেয়। তাকে সেদিন অনেক দেখেছি কিন্তু শুনে নাই, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। মালা যদি তোমার স্ত্রী হয় তাহলে ওকে কোহিনূর বলে ডাকো কেন? আর তোমাদের চিনতে পারছে না কেন? দেখেন আমি যখন মালাকে রাস্তায় পাই তখন সে নিজে বলে তার নাম কোহিনূর। তারপর ওকে আমাদের বাসায় নিয়ে যাই। বাবা মা তাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে। এমনকি আমরা যে মালাকে পেয়েছি তাও পত্রিকায় জানিয়েছিলাম। মালাকে যখন জিজ্ঞেস করা হয় তার পরিচয় কি, সে কোথায় থাকে, তখন সে কিছু বলতে পারে না, শুধু বলে হাসপাতালের ডাক্তার আর নার্স তাকে কোহিনূর নামে ডাকে। তারপর বাবা ওকে নিয়ে সে হাসপাতালে যায়, আর সেখানে কার ডাক্তার বলে মালা তার আগের সব স্মৃতি ভুলে গেছে। তারপর বাবা মালাকে নকল সার্টিফিকেট বানিয়ে ভার্সিটিতে ভর্তি করে দেয়। তারপর মালার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। তারপর বিয়ের পর আমাদের সন্তান হয়। এবং একদিন মালাকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেদিনও মালা অ্যাক্সিডেন্ট করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাই। মালা যখন তার আগের সব স্মৃতি ফিরে পায় এবং আমাদের না জানিয়ে সে হাসপাতাল থেকে চলে আসে। তারপর মালাকে সব জায়গায় খোঁজ করেছি, টিভি, পত্রিকা, ফেসবুক, নেট, সব জায়গায় মালার নিখোঁজ হওয়ার খবর দিয়েছি, কিন্তু তাকে আর ফিরে পাইনি। আর আজ প্রায় 7 বছর পর মালাকে এই পশ্চিমবঙ্গে পেলাম। মালা যে তোমার বউ
তার কোনো প্রমাণ আছে? কালকে মনে হয় পূজা আমার বলা কথার সাথে সবকিছু মিলিয়ে দিয়েছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের কাগজপত্র বা অন্যান্য কিছু আছে? আমি তখন মোবাইল বের করে আমাদের বিয়ের ভিডিও এবং কাজের রেজিস্টার দেখালাম। এবার সব প্রমাণ পেলেন তো? আমি আপনার ওই বিয়ে মানি না, আর আমি শুভ্রকে ভালোবাসি, আর কালকে আমাদের দুজনের বিয়ে। আম্মু আমাকে ছাড়া থাকতে পারবে? এই মেয়ে, কে তোর মা? হ্যাঁ, আমি তোর কেউ না, আর আমাকে আম্মু বলে ডাকবি না। এবার রাত্রি মালার কাছে এগিয়ে গেল এবং মালার পা জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি আমার মা, আমাকে একটু ভালোবাসো না। সবার আম্মু সবাইকে কত আদর করে, ভালোবাসে, তুমিও করো না। এবার মালা রাত্রিকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিল। এবারও আমি কিছু বললাম না। তুমি আমাকে আর যাই করো না কেন, তুমি আমার আম্মু। তোমাকে ছাড়া এখান থেকে যাব না আমি, তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর আমার স্কুলের সব বন্ধুদেরকে বলবো এই যে আমার আম্মু। মালা মনে হয় রাত্রি এই কথাগুলো শুনে আর রেগে গেল, তাই সে রাত্রিকে এলো পাথারে থাপ্পড় মারতে থাকলো। আমি এখনো বসে আছি, কিছুই বলতেছি না। আর রাত্রির আবারও ঠোঁট কেটে রক্ত বের হলো এবং পুরা মুখটা লাল হয়ে গেছে। এবার শুভ্র মালাকে থামালো। আঙ্কেল আপনি প্লিজ আমার আম্মুকে আমার কাছে দিয়ে দিন না। আমি আমার আম্মুকে অনেক মিস করি, তার ভালোবাসা, আদর, সোহাগ, স্পর্শ সব মিস করি, সব। শুভ্র, এদেরকে এখান থেকে চলে যেতে বলো। তুমি কি এখনো আমাকে আর আমার মেয়েকে চিনতে পারতেছ না? আরে পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছি তোমাকে। তুমি নিজেই বলেছিলে তুমি যদি কখনো না থাকো তাহলে তোমার জায়গাটা যেন কাউকে না দেই। এই তোমার কি মনে পড়ে না নিজের হাতে আমাকে খাই দিতে? আর আমি যদি তোমাকে খাই না দিতাম তাহলে খেতে না। এসব কোনোদিনও হয়নি আমার সাথে। মনে পড়ে আমার সাথে জেদ করতে, অভিমান করতে, মাঝে মাঝে তোমাকে নিয়ে ঘুরতে না গেলে কেঁদে দিতে, আমাকে সাথে নিয়ে এতিমখানে যেতে, গরিব মানুষদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতে না। আবার আমার মা বাবাকে কতটা আপন করে নিয়েছিলে। মনে পড়ে আমাদের বাসার কাজের মেয়ে রাহেলার বলা কথাগুলো। আরে তুমি তো নিজেই একদিন অফিসে গিয়েছিলে আমাদের জন্য খাবার নিয়ে। আরে তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যদি কখনো চলে যেতে চাও তাহলে তোমাকে যেন আটকাই। তুমি তো নিজে বাচ্চা নিতে চাইছিলে, যাতে তোমার আগের স্মৃতি মনে পড়ে আমাদের সন্তানের জন্য থেকে যাবে আমার কাছে। সব আপনার বানানো কথা, এসবের কিছুই করি নাই, কিছুই বলি নাই। হতে পারে আপনাদের বাসায় ছিলাম, থাকতে দিয়েছিলেন। হ্যাঁ, আমি বাংলাদেশ ঘুরতে গিয়েছিলাম, আর আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করে। হয়তোবা আমি সব স্মৃতি হারিয়েও ফেলেছিলাম। তার মানে এই নয় যে আমি আপনাকে বিয়ে করেছি। আমাকে পাবে না জেনেই তো ইঁদুর মারা ওষুধ খেয়ে মরতে চাইছিলে। তোমার নিজের থেকেও তো আমাকে অনেক বেশি ভালোবেসেছিলে তুমি। আরে আমার বুকে মাথা না রাখলে তো তুমি ঘুমাতে পারতে না। এই যে রাত্রের গায়ে হাত তুলে না, একদিন তুমি নিজেই বলেছিলে রাত্রিকে যেন কখনো না কাঁদাই। আজ সেই তুমি তাকে শুধু কাঁদাও নাই, তার গায়ে হাত তুলেছো, এমনকি তার শরীর থেকে রক্ত ঝরিয়েছো। ও আমার মেয়ে না, আপনার মেয়ে। আমাকে কেন সে মা বলবে? এই রাত্রি তার বাবার চেয়ে তার মাকে বেশি ভালোবাসে। এই রাত্রি তোমার ফটো বুকে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছে। এই ছোট মেয়েটা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কিনা করছে। এই রাত্রি না ঠিক তোমার মতো, তুমি যেমন করে আমাকে সাজিয়ে অফিসে পাঠিয়ে দিতে, এও সেমন করে দেয়। আর জানো তো তোমার মতো করে আমাকে সে খাইয়ে দেয়। তোমার মতো করেই তার কপালে চুমু দিয়ে অফিসে যায় এবং অফিস থেকে এসেও তাকে চুমু দিতে হয়। তোমার মতো করেই তোমার মেয়েকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হয়। একটা মেয়ে হয়ে কেমন করে এই ছোট মেয়েটার গায়ে হাত তুলতে পারলে? দেখুন মিস্টার, আপনার এসব ইমোশনাল কথা রাখুন, আর আপনার মেয়ে সহ চলে যান এখান থেকে। কালকে আমাদের বিয়ে, আর আপনি এসেছেন ঝামেলা পাকাতেই। আম্মু বাবাও তোমার ফটো দেখে দিন রাত কান্না করে, বাবাও তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ আম্মু ফিরে এসো না। বাবা, এনাদেরকে এখান থেকে বিদায় করো। শুভ্র, তুই কি মালাকে বিয়ে করবি? হ্যাঁ বাবা। মালা, তুমি কি শুভ্রকে বিয়ে করবে? হ্যাঁ কাকু, আমি শুভ্রকে বিয়ে করব। তাহলে তুমি আসতে পারো তোমার মেয়েকে নিয়ে। আমি এবার মালার কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। কনুর প্লিজ একবার আগের কথাগুলো মনে করার চেষ্টা করো, আমার আর তোমার ভালোবাসার স্মৃতিগুলো মনে করো। আমাকে যে রেগে গিয়ে কথাগুলো বলতে, সেগুলো মনে করো প্লিজ। কোহিনুর, আমার মেয়েটাকে মাহারা করিও না। ঠাস ঠাস করে মালা আমাকে 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। আপনার সাহস তো কম নয়, আপনি আমার শরীর স্পর্শ করেন। আর কে কোহিনুর শুনি? আমার নাম মালা, আর আমি আপনাকে চিনি না।
আমি শুধু শুভ্রকে ভালোবাসি, আপনাকে তো জানিও না। আর যদি এমন কখনো হয়েও থাকে তবু আপনার কাছে ফিরে যাব না, বুঝেছেন? দিদি, একটু ভাবো না, সত্যি যদি তুমি শামীম দাদাকে ভালোবেসে থাকো তাহলে বিয়ে করো আর রাত্রি তোমার মেয়ে। অনেক ভেবেছি, কিছুই মনে পড়ে নাই আমার। আর তুমি যদি পূজার অফিস কলিগ না হতে তাহলে তোমাকেও অপমানিত হতে হতো, বুঝেছো? আম্মু, তোমাকে ছাড়া যাব না আমি। আমার তোমাকেই লাগবে, তোমার আদর সোহাগ লাগবে। চলো না আম্মু। আবারও মালা রাত্রির গালে থাপ্পড় মারলো। আমি এবারও চুপ। পূজা, লক্ষ্মী, গণেশ আমার দিকে তাকাচ্ছে। যাবেন না, পুলিশ ডাকবো আমি। হ্যাঁ, চলেই যাচ্ছি। তবে মনে রেখো, কোনোদিন যদি আমার বা আমার মেয়ের কথা তোমার কখনো মনে পড়ে তাহলে আমাদের কাছে ফিরে এসো, নয় বা সেদিন এই বাবা মেয়ে দুনিয়ায় থাকবে না। আর পূজা, তোমার মোবাইলে শেয়ার চালু করো, তোমায় কিছু ভিডিও দেই। তোমার দিদির মাথা ঠান্ডা হলে তাকে সেসব ভিডিও দেখিও। আমি পূজার মোবাইলে কোহিনূরের করা সব ভিডিও দিয়ে দিলাম। আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম, আমাকে মাফ করে দেবেন। আর শুভ্র সাহেব, আপনাদের জন্য শুভকামনা রইলো। রাত্রি, চলো এবার যাই। আমি আম্মুকে ছাড়া যাব না। তুমি যাও, আমি আমার আম্মুর কাছে থাকবো। বেশি জেদ করো না রাত্রি। বলেছি তো, যাব না আমি। আমি রাত্রিকে টানতেছি, কিন্তু সে ওর মায়ের মতন জেদ করেই আছে। তাই আর কোনো না বলে আমি দিলাম দুটো চর বসিয়ে। তবুও রাত্রিকে সেখান থেকে সরাতে পারতেছি না, তাই আরো 3-4টা ধরিয়ে দিলাম চর। এবার ছোট মেয়েটা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে গেল। আমি যখন রাত্রিকে কোলে তুলে নিতে যাব, দেখি আমার কলিজার টুকরা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি রাত্রিকে ওই অবস্থায় কোলে তুলে নিলাম। তারপর সেখান থেকে গণেশকে সাথে নিয়ে চলে আসলাম। আমরা আসার পর ওখানে তারা কথা বলতেছে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি। কি কথা কাকা? মালা কিন্তু আমার নিজের মেয়ে না। মালার বাবার কথা শুনে সবাই মালার বাবার দিকে অবাক হয়ে তাকালো। শুভ্র, মালা মা সারা। এসব কি বলতেছেন কাকা? মালা যদি আপনার মেয়ে না হয় তাহলে কার মেয়ে? বাবা, কি বলতেছো এসব তুমি? আমি তো এর কিছুই বুঝতেছি না। তোমার বাবা যা বলতাছে তা সব সত্যি। তাহলে আমার বাবা মা কে? তোমার বাবা মা এই দুনিয়াতে নাই। মানে কি বলতেছো কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি আমার বন্ধু জমশেদের মেয়ে। তোমার যখন 2 বছর বয়স তখন তোমার বাবা মা মারা গেছে, আর তখন থেকে তুমি আমার কাছে আসো। আর তুমি হিন্দু ঘরের মেয়ে না। তোমার বাবা জমশেদ একজন মুসলিম ধর্মিক ব্যক্তি ছিল। তোমার বাবা মা মারা যাওয়ার পর আমরা তোকে আমাদের কাছে নিয়ে আসি আর আমাদের মেয়ের পরিচয়ে বড় করি। আমরা যখন থেকে শুনেছি তুমি শুভ্রকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তখন থেকে বলতে চাইছি, কিন্তু বলতে পারি নাই। কারণ তুই তখন তোর নিজের থেকেও বেশি শুভ্রকে বেশি ভালোবাসিস। তাহলে এখন কি পরিচয়ে বিয়ে দিবে মালা আর শুভ্র? এটার দায়িত্ব আমরা নিতে পারবো না। তাছাড়া মালা প্রাপ্তবয়স্ক, তার নিজের সিদ্ধান্ত সে নিজে নেবে। আর মালা, তোর বাবা মা কিন্তু অনেক ধার্মিক ছিল। এখন তুই যা ভালো মনে করিস তা করতে পারিস। তুই আমাদের মেয়ে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তুই অন্য ধর্মের, তাই তো তোকে আমরা এখানে রাখি নাই। তোর সব পড়াশোনা সব কিছুই বাইরে করিয়েছি, তোকে এই হিন্দু ধর্মের কোনো কিছু শিক্ষাও দেই নাই। তাহলে মালা হিন্দু ধর্ম গ্রহণ করুক। না, সেটা কোনোদিনও সম্ভব না। তাহলে শুভ্রকে বিয়ে করবে কি করে? শুভ্র তো আমাকে ভালোবাসে, তাহলে শুভ্র মুসলিম ধর্ম গ্রহণ করুক। কি শুভ্র পারবে না মুসলিম হতে? তোমাকে নিজের করে পেতে আমি সব করতে পারি। তাহলে তোকে ত্যায্য করতে বাধ্য হব শুভ্র। বাবা, আমি মালাকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসার চেয়ে মালার ভালোবাসা তোর কাছে বেশি হলো? মা প্লিজ, তোমরা তো আমার সব ইচ্ছা পূরণ করছো, এটা কোনো পাপ কাজ করতেছে না। বাবা, তোমরা তো বলতে সবসময় ভালোটা গ্রহণ করতে, তাহলে আজ কেন এমন করতেছো তোমরা? প্লিজ বাবা, প্লিজ মা, রাজি হয়ে যাও না। শুভ্র যেহেতু তাদের একমাত্র সন্তান, তাই তারা রাজি হয়ে গেল। তাহলে কাল থেকে শুভ্র মুসলিম হলে তারপর বিয়ে হবে, কি বলেন? ওরা যা ভালো মনে করে। তারপর শুভ্র আর তার মা বাবা ওদের বাড়িতে চলে যায়।
এদিকে তখন মালা কিছুটা শান্ত হয় আর মনে মনে অনেক খুশি হয়। মালাকে তারপরও পূজা অনেক কিছু বোঝায়, ঢাকার কোনো কথা মনে পড়ে কিনা, কিন্তু মালার কোনো কিছুই মনে পড়ে না। আমি রাত্রি গণেশ সেখান থেকে চলে আসলাম। আমরা একটা পাথরের খোদাই করা সুন্দর মন্দিরের কাছে এসে বসলাম। আজ নিজেকে বড় বোকা মনে হচ্ছে, তার কারণ তো বুঝতেই পেরেছেন, কাউকে বোকার মতো এত বেশি ভালোবাসা। রাত্রি মালা দিদি মারল, আপনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? রাত্রের শরীরে তো অন্য কেউ হাত তোলেনি, তার মাই হাত তুলেছে। তাই বলে এইভাবে মেরে ছোট মেয়েটার শরীর থেকে রক্ত বের করে দিবে? একদিন সময় আমারও আসবে দাদা, একটু জল নিয়ে আসুন না, মেয়েটার চোখে দিয়ে জ্ঞানটা ফিরাই। আর আপনিও বা কেমন বাবা, কোন ছোট একটা বাচ্চার গায়ে হাত তোলেন? ওর মায়ের মতো জেদি হয়েছে, আর এই জেদের বশে ওর মা অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে। আমি চাই না আমার মেয়েও তার মায়ের মতো জেদি হোক। তাই বলে আপনিও রাত্রিকে এইভাবে মারবেন? চাই না রাত্রি বড় হয়ে জেদি হোক, এখন থেকে রাত্রিকে আমার মতো করে গড়ে তুলবো। তবু দাদা, এমন বাচ্চাকে কেউ মারে? কিছুই করা ছিল না তখন, নিজেই তো দেখলেন। এখন একটু জল নিয়ে আসেন না দাদা। তারপর গণেশ পানি আনতে গেল। এই বিষ্ণুপুরে অনেক পাথরের তৈরি মন্দির আছে, আর দেখতেও সুন্দর। তবে এখানে মুসলিমদের বসবাস অন্য ধর্মের চেয়ে বেশি, তবে বাংলাদেশের মানুষের মতো ততটাও না। এখানে অনেকগুলো শাহী মসজিদও আছে। গণেশ একজনের বাড়ি থেকে কাঁচের গ্লাসে করে পানি নিয়ে আসলো। আমি হাতে পানি নিয়ে রাতের চোখে মুখে ছিটিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ পর রাতের জ্ঞান ফিরে এলো। বাবা, আমার আম্মু কই? তোমার আম্মু এখানে নাই। আমি আম্মুর কাছে যাব, আমাকে আম্মুর কাছে দিয়ে এসো, দিয়ে এসো। দেখেন দাদা কেমন মেয়ে। মামুনি, তোমার আম্মু তো তোমাকে ভালোবাসে না, আর তোমার আম্মু তো তোমাকে চিনেও না। তোমার বাবা যা বলে তা শোনো মামুনি। না, আমার আম্মুকেই লাগবে। বেশি জেদ করতেছো কিন্তু তুমি। আমি জেদ করতেছি না, আমার আম্মুকেই লাগবে। আমার আম্মু এনে দাও বাবাই। পারবো না এনে দিতে। এখন বলো তুমি কাকে চাও, ওই তোমার আম্মুকে না আমাকে? দুজনকেই চাই আমি। নিজেই তো দেখলে তোমার আম্মু তোমাকে চেনে না, তোমাকে কিভাবে থাপ্পড় মারলো। তাহলে আমাকে এতদিন কেন বলেছিলে আমার আম্মু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসতো? তোমার আম্মু যখন আমার ছিল তখন তোমাকে অনেক ভালোবাসতো, আজ তোমার আম্মু অন্য কারো। তাহলে কেন এতদিন আমাকে মিথ্যে বলেছিলে তুমি, বলো? আমি আর কখনো বলবো না আম্মু। আমার আম্মু লাগবে না বাবাই, তুমি হলেই চলবে। তবুও কেঁদো না বাবাই। এই যে দেখো, আমি আর কাঁদতেছি না। আমি আর কোনোদিন আম্মুকে এনে দেওয়ার কথা বলবো না, কোনো দিনও না। সত্যি তো? তুমি যা বলবে তাই করব, তোমার সব কথা শুনবো। আমার আম্মুর প্রয়োজন নেই বাবাই। যে আম্মু আমাকে জন্ম দেওয়ার পরও চেনে না, উল্টো আমাকে মারে, সে আম্মুর দরকার নেই আমার। আমার বাবা আমার পৃথিবী, তাই আমি আমার পৃথিবী চাই, আম্মুকে চাই না। আমি আজ থেকে কোনো জেদ করব না, আম্মুর মতো কোনো আচরণও করব না, সব সময় তোমার মতো করে থাকবো বাবাই। তবুও তুমি কেঁদো না, কেঁদো না বাবাই। আমার মেয়েটাকে জোরে ধরলাম। আমি এতটুকু মেয়ে কত বড় বড় কথা বলতে শিখে গেছে। আমি সরি আম্মু, তোমাকে আবারও মারার জন্য। তুমি আমার বাবা, তুমি আমাকে মারবে, আদর করবে, এখানে সরি কেন বলবে তুমি? ঠিক আছে। আমাকে কথা দাও, আর তুমি আম্মুর কথা মনে করে কাঁদবে না, নতুন করে বাঁচতে শিখবে, বলো? কথা দিলাম মা। তুমি এখন থেকে শুধু আমাকে ভালোবাসবে। এখন থেকে তুমি নিজের মতো করেই চলবে। তোমাকে আর কোনো বিষয় নিয়ে চাপ দেব না, আর জেদও করব না। আচ্ছা মা। আমাদের বাবা মেয়ের এসব কথা শুনে গণেশ কেঁদে ফেলেছে। সত্যি বলতে রাত্রিকে যে দেখবে সে ভালোবাসা না দিয়ে পারবে না। আর রাত্রির কথা শুনে মনে হবে যেন আমার বুড়ি মা, আমি তাকে জন্ম দেইনি, সেই আমাকে জন্ম দিয়েছে। দাদা সত্যি আপনার মেয়ের তুলনা হয় না। এমন কিউট মেয়েকে সবসময় ভালোবাসা যায়, গায়ে হাত তোলা যায় না। সেটা যদি আজ মালা বুঝতো। এখন কি করবেন দাদা? এখান থেকে কলকাতা যাব, আর সন্ধ্যার বিমানে ঢাকা যাব। আর কিছুদিন থাকেন না দাদা এখানে? যার জন্য এতদিন এখানে ছিলাম সেই চেনে না, আবার সে অন্য কারোর সাথে তার নতুন জীবন শুরু করতে চাচ্ছে। তো এখানে থেকে কি করব? তাহলে বাড়িতে চলুন, খেয়ে
তারপর না হয় যাবেন। ঠিক আছে চলো। সেই মন্দিরের কাছ থেকে আমরা চলে আসলাম গণেশের বাড়িতে। সেখানে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বাঁকুড়া রেল স্টেশনে চলে গেলাম। গণেশের বাড়ি থেকে আসার সময় তার বাবা মা রাত্রিকে জোরে ধরে অনেক কান্না করছে। আসলে এই কয়দিনে রাত্রিকে তারা অনেক ভালোবেসে ফেলেছে। তারা অবশ্য আমাদেরকে আবারও তাদের বাড়িতে যাবার আমন্ত্রণ করেছে। আমরা বাবা মেয়ে ট্রেনে উঠে পড়লাম। পুরো পথ রাত্রে আমাকে জয় ধরেছিল। মেয়েটা যে এখন তার মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে তা বুঝি আমি। তবু একটা ছোট বাচ্চার মা দরকার, মায়ের ভালোবাসা দরকার। আমরা বিকালে কলকাতায় এসে পৌঁছলাম। সেখান থেকে হোটেলে গেলাম। সেখানে আমাদের বাবা মেয়ে প্রয়োজনীয় যা যা ছিল সব নিয়ে নিলাম। তারপর ট্যাক্সি করে কলকাতা এয়ারপোর্টে চলে আসলাম। বাবা, তুমি কি তাহলে দেশে গিয়ে আমার জন্য নতুন আম্মু নিয়ে আসবে? তোমার কি আম্মু লাগবে? না, আমার মায়ের জন্য নতুন আম্মু নিয়ে আসবো। সত্যি বলতেছো তুমি? আমার মেয়েটার জন্য তো একটা আম্মু নিয়ে আসা লাগবে, তাই না? অনেক ভালোবাসি বাবাই তোমাকে, অনেক। আমিও আমার মাকে অনেক ভালোবাসি। রাত্রে আমার গালে চুমু দিল। আমি মেয়েটার দুই গালে অনেকগুলো চুমু দিলাম। রাত্রের গাল এখনো লাল হয়ে আছে। এমন ভাবে রাত্রের গালে থাপ্পড় মেরেছে মনে হয় কোন জন্মের প্রতিশোধ নিয়েছে। কিছুক্ষণ পর অ্যানাউন্স হলো ঢাকার বিমান কিছুক্ষণ পর ছাড়বে। তাই আমরা গিয়ে বিমানে গিয়ে বসলাম। বিমান ছেড়ে দিল। 50 মিনিট পর আমরা ঢাকা এসে পৌঁছলাম। সেখান থেকে আমরা গাড়ি করে বাসায় চলে আসলাম। রাত্রে আমাকে আসা দেখে মা এসে রাত্রিকে জোর ধরলো। তারপর মা রাত্রিকে নিয়ে বাবার কাছে গেল। বাবা মায়ের কাছ থেকে রাত্রিকে তার কাছে নিল। আমার ছোট বউটা কেমন আছে? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? কয়তো ভালো ছিলাম না, এখন আমার ছোট বউটা এসে গেছে, তাই আমি অনেক ভালো আছি। রাত্রি, তোমার গালে এগুলো কিসের দাগ? তখন রাত্রে আমার দিকে তাকালো। মা দাঁড়াও বলতেছি। তারপর এক এক করে সব বললাম। কি? কোহিনূর রাত্রি দাদু ভাইয়ের গালে হাত তুলেছে? আমি বিশ্বাস করি না কোহিনূর রাত্রির গালে হাত তুলবে। এটাই সত্যি মা। এর মাঝে কাজের মেয়েটা এসে এসব শুনে বলতেছে, ছোট ভাইজান, আপনি মনে হয় আমাকে বোকা বানাইনোর লাইগাই মিথ্যা কথা কইতাছেন। আমি কেন মিথ্যা বলতে যাব? যা সত্যি তাই তো বললাম। মা, বাবা, কোহিনূরা আমার নেই, সে এখন অন্য কাউকে ভালোবাসে। আর কালকে কোহিনূরের বিয়ে। তুই কি তাকে কোনো বলিস নাই? সব বলেছি মা, এমনকি সবকিছু দেখিয়েছি। আমার চেয়ে তো বেশি বলেছে রাত্রি, তবুও তার মন গলেনি। কইনুর ভাবি না আপনারে মেলা পীড়িত করতো, তাহলে এমন করলো কেন? আর আমি নিজে তো দেখছি আপনার লাইগা ছোট ভাবিরে মেলা দিন কানতে। কোহিনূরকে কি বলিস নাই? তখন সে তার আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছিল। সব বলেছি বাবা, এমনকি রাত্রের পাশাপাশি আমাকেও তার বাড়ির মানুষের সামনে থাপ্পড় মেরেছে। কোহিনূর তোকেও মেরেছে? মা। ছোট ভাইজান, তাহলে আপনিও বিয়ে কইরা নেন, তার জন্য আপনি কেন আর কষ্ট পাবেন? রাহেলাকে ঠিক কথাই বলেছে। শামীম, তুই বিয়ে করে নে। সঞ্জিতার বাবার সাথে তো আমাদের কথা পাকা হয়ে আছে, এখন শুধু বিয়ের তারিখ ঠিক করা। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি তাকে। তুই রাত্রিকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার সাজিয়ে দিতেছি টেবিলে। আমি রাত্রিকে নিয়ে রুমে এসে সবকিছু বিছানার উপর রেখে গোসল করে রাত্রিকে গোসল করিয়ে দিয়ে কাপড় পরিয়ে সবার জন্য নিয়ে আসা কাপড়গুলো নিয়ে নিচে চলে আসলাম। এসে এক এক করে যার যারটা তাকে সেটা দিয়ে দিলাম। তারপর আমরা খেতে বসলাম। আমি এখনো ভেবে পাচ্ছি না কোহিনূর এমন কিছু করবে। আমিও তো সেটাই ভাবতেছি, হয়তো বা তার আগের স্মৃতি ফিরে পেয়েছেন তাই বলে তো আর তার মেয়ে বা স্বামী মিথ্যা না। হয়তোবা সব বুঝতে পেরেও জানতে পেরেও শামীমকে মেনে নেয়নি। এটা ঠিক বলেছ, কিন্তু রাত্রির জন্য খারাপ লাগতেছে। রাত্রি তার নিজের মায়ের ভালোবাসাটা কোনোদিনও পাবে না। ঠিক বলেছো তুমি। কি বললো তোমার বন্ধু? ওদের কি যেন একটা সমস্যা হয়েছে, তাই পরের মাসের 7 তারিখ বিয়ের তারিখ করলো। এখনো তো তাহলে 1 মাসের বেশি বাকি। শামীম, তোর কিছু বলার আছে? হ্যাঁ মা। বল, কি বলবি? বিয়ে করব, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমি চাই এ বাড়িতে বড় ছেলে আর তার বউ সসম্মানে এই বাড়িতে আসুক। আমি চাই এ বাড়ির ছেলের বউয়ের সন্তান এই বাড়িতেই হোক। আমি পারবো না। কেন পারবে না মা? যদি ওর বাবার মতন করে আমাদের সাথে সেও বেমানি করে? মা, ভাবি যদি খারাপ হতো তাহলে কবেই কত কিনা করে ফেলতো। শামীম ঠিক বলেছে, তুমি প্লিজ আর তাদের উপর অভিমান করে থেকো না।
আচ্ছা, তোমরা যা ভালো মনে করো। কালকে তাহলে ভাই আর ভাবিকে নিয়ে আমি আসতেছি বাসাতে। আচ্ছা, নিয়ে আছিস, তবে আমার কাছে যেন তোর ভাবি বেশি ভালোবাসা না দেখায়। আমি আর কোনো না বলে রাত্রিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রাত্রিকে নিয়ে রুমে গেলাম। তারপরে এক এক করে কোহিনূরের সব স্মৃতি শেষ করে দিলাম। মানে কোহিনূরের ব্যবহার করা সবকিছু, তার ফটো, আমার মোবাইলে থাকা তার সমস্ত ভিডিও, এক কথায় কোহিনূরের কোনো চিহ্ন রাখলাম না। সব কাজ শেষ করে বিছানায় রাত্রিকে শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এমন সময় সানজিদা আমার ফোনে কল দিল। আমাকে তো আপনি ভুলেই গেছেন। আসলে সরি, আমি এতদিন একটা ঝামেলায় ছিলাম, তাই আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। বুঝি বুঝি, এমন ঝামেলা আপনার? আরে বাবা, সত্যি বলতেছি, খুব ব্যস্ত ছিলাম। দেশে আসলেন কই? ফোন তো দিলেন না। ফোন তো আঙ্কেল দিল। সত্যি বলতে মনে ছিল না। তাহলে কালকে আমার সাথে রাত্রি সহ দেখা করেন। কখন যেতে হবে? সারাদিন লাগবে আপনাকে আমার? এই শুনেন, সারাদিন সময় দিতে পারবো না। শেষ বিকালে ভাইয়া ভাবিকে আনতে হবে, তাই বিকেল পর্যন্ত সময় দিতে পারবো। তাও চলবে। এখন বলুন রাত্রি কি করতেছে? এই তো ঘুমিয়ে গেল একটু আগে। রাতে খেয়েছেন? আপনি খাইছেন? জি মশাই, খেয়েছি। এখন কি করতেছেন? কিছু না। আপনি? আমি আপনার সাথে ফোনে কথা বলতেছি। আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম। তারপর রাত্রে পাশে শুয়ে পড়লাম। আজ থেকে কোহিনূর নামের কেউ আর আমার জীবনে থাকবে না। সে যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? এতদিন অযথা তার জন্য সময় নষ্ট করেছিলাম, আর কষ্ট পেয়েছি, আর কেমন আঘাত পেতে চাই না। সবকিছু নতুন করে শুরু করবো। পরদিন ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করলাম। এই কদিন নামাজ পড়তে পারি নাই। নামাজ শেষ করে একটু বাসার ছাদে গেলাম সকালের বাতাস গায়ে লাগানোর জন্য। সকালের নাস্তা করে সানজিদের দেওয়ার ঠিকানাতে চলে গেলাম। তো মশাই, আপনার কলকাতায় সময় কেমন কাটলো? খুব ভালো। বাবাই মিথ্যে কথা বলতেছে। মানে? কলকাতাতে আম্মুর দেখা পেয়েছিলাম, কিন্তু আম্মু আমাদেরকে অনেক অপমান করেছে আর বাবাকে আমাকে মেরেছে। রাত্রি যা বলেছে তা কি সত্যি? তাহলে আমাকে তো বিয়ে করবেন না মনে হয়। রাত্রির কাছে তো শুনলেন আমাদেরকে অপমান আর মেরে বিতাড়িত করেছে তার কাছ থেকে। কি হয়েছিল? কলকাতাতে যাওয়ার পর কোহিনূরের সাথে দেখা হয়, তাকে সবকিছু বলার পরও আমাদেরকে চিনতে পারে না। আর আজ কোহিনূরের বিয়ে, সবকিছুই বলে দিলাম। যদি আপনার জীবনে সে ফিরে আসে তখন কি করবেন? মনে হয় না আর সে ফিরে আসবে। আমার মনে হয় আমাদের বিয়েটা ক্যান্সেল করে দেওয়া উচিত। হঠাৎ এই কথা কেন? আমার মন বলতেছে কোহিনূর আপনার জীবনে আবার ব্যাক করবে, আর আমি কোনো অশান্তি চাই না। আপনার যা ইচ্ছে হয় তাই করুন। আমি তাহলে আসি। বাসায় গিয়ে বাবাকে এই বিয়েটা না করার কথা বলে দিব। আপনার যা ভালো মনে হয়। আমি তাহলে আসি। সেখান থেকে সানজিদে চলে গেল। রাত্রি এবার কাঁদো কাঁদো ভাবে আমার দিকে তাকালো। কি হয়েছে আমার আম্মুটার এমন করে আছে কেন? বাবা, সবাই একই, কেউ কখনো আপন হয় না। তোমার আর আমার কষ্টটা কেউ দেখতেও চায় না। ওসব কিছু না আম্মু, আমি তোমার জন্য দরকার হলে নতুন আম্মু এনে দেবো। আমার কোনো আম্মু লাগবে না, তুমি হলেই চলবে। সবাই শুধু আমাদেরকে ভুল বোঝে আর কষ্ট দিয়ে চলে যায়। আমি আর কোনো দিন বলবো না আমার আম্মু লাগবে। শুধু আমাকে বাবার পাশাপাশি আম্মুর ভালোবাসা দিও। আমার মেয়েটা এত সুন্দর কথা কার কাছ থেকে শিখেছে? আমি আমার মেয়েকে তো সবার চেয়ে বেশি ভালোবাসি, আদর করি। আমি জানি আমার বাবাই পৃথিবীর সেরা বাবাই। আজ সারাদিন আমরা দুজন অনেক জায়গায় ঘুরবো, কি বলো? আর অনেক মজার মজার খাবার খাবো। সত্যি বাবা? আমরা বাবা মেয়ে শহরের সব ভালো ভালো জায়গায় ঘুরতে লাগলাম। আমরা শিশু পার্কে গেলাম, লেকের ধারে গেলাম, রাত্রিকে আইসক্রিম নিয়ে দিলাম, চকলেট নিয়ে দিলাম, রেস্টুরেন্টে খাবার খেলাম। আর বাবা মেয়ে পুরো দিন অনেক হেসে খেলে কাটালাম। তবে এর মাঝেও আমার বুকের ভেতরে এক অসহ্য ব্যথা অনুভব করতে থাকলাম। দিন যত গড়াচ্ছে বুকের ভেতর ব্যথা তত বেশি তীব্র হচ্ছে। কারণটা বুঝতে পেরেছেন? কোহিনূর মানে মালারাজ বিয়ে শুভ্রর সাথে। তবুও নিজে নিজেই মনটাকে বোঝাচ্ছি যে আমার নয়, তাকে ভেবে আর কি হবে তোমার। রাত্রিকে বুঝতে দিচ্ছে না আমার কষ্টের কথা, কারণ মেয়েটা যে আমার কষ্ট সহ্য করতে পারে না। মালাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু সে তো আর আমাকে বুঝলো না। তার দিকটাও ঠিক আছে, সে তো আমার সাথে কাটানোর সব মুহূর্ত ভুলে গেছে। সে তো তার আগের স্মৃতি ফিরে পেয়েছে। সে তো সেই ছোট থেকে কাউকে ভালোবাসে। তাহলে কেমন করে তার ভালোবাসার মানুষকে রেখে আমার কাছে আসবে? আবার এমনও তো হতে পারতো আরো আগেও তো সে শুভ্রকে বিয়ে করতে পারতো। আমি যখন মালাকে ভুলতে পারতেছি না, তেমনি তো মালাও শুভ্রকে ভুলতে পারবে না।
তাই হয়তো আমার জীবনে আর ফিরে আসি নাই। সত্যি বলতে কি, সানজিদাও ঠিক আছে, কোনো অবিবাহিত মেয়ে অত সহজে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে না। তারও তো ইচ্ছা, শখ বলতে কিছু আছে। তবে একটাই দুঃখ, সানজিদা আমার মেয়েটাকে বুঝলো না। শুধু মালার কথাগুলো শুনলো, তাকে যে সবকিছু থেকে মুছে ফেলেছি সেটা শুনলো না। হায় রে মানুষ, জীবনে আর রং ধারণ করবি কত? একটা গিরগিটি তার রং বদলাতেও সময় নেয়, কিন্তু একটা মেয়ে তার রং বদলাতে সময় নেয় না। বাবাই, ও বাবাই, বাবাই, শোনো না, কি এত ভাবতেছো তুমি বাবাই? আমি ভাবতেছি, বাবাই, বিকাল তো হয়ে গেছে, বড় আম্মুকে আনতে যাবে না? বাবাই, কথা বলো না কেন? ও বাবাই, শোনো না, কি হয়েছে তোমার বাবাই? কি হলো আম্মু? কি এত ভাবতেছো তুমি? সেই কখন থেকে তোমাকে ডাকতেছি আমি। কই কিছু না। আমাকেও মিথ্যে কথা বলবা বাবাই? তুমি নিশ্চয়ই আম্মুর কথা ভাবতেছো। আজ তো আম্মুর বিয়ে, তাই না বাবাই? এবার রাত্রিকে জড়িত হলাম। আমি এই ছোট অবুঝ মেয়েটাকে আমাকে সব থেকে বেশি বোঝে, একেই মনে হয় বলে বাবাদের সবচেয়ে কাছের বন্ধু তার মেয়ে হয়। তার প্রমাণ আমার এই অবুঝ মেয়েটা। তুমি কেমন করে বুঝলে আম্মু? বারে, আমি বুঝি তোমার ছোট মা না? আমি জানবো না তো কে জানবে শুনি? আর এই মুহূর্তে আম্মুর কথা ছাড়া বা কার কথা ভাববে তুমি? বাবা, আম্মুকে আম্মুর মতো থাকতে দাও না। আমি তো আছি, আমাকে না হয় সারা জীবন ভালোবেসো। আমি তো বলেছি আমার আম্মু লাগবে না, তুমি হলেই চলবে বাবাই। আর ভাববো না আমার কলিজার মা। দেখো, দেরি হয়ে যাচ্ছে তো, বড় আম্মুকে নিতে যেতে হবে না আমাদের? হ্যাঁ তাই তো, আমি তো ভুলে গেছি। তাহলে চলো। সেখান থেকে আমরা ভাইয়ের বাসায় চলে গেলাম। আমি গিয়ে দেখি ভাইয়া ভাবে আগে থেকে রেডি। আরে ভাবি, তোমরা দেখি আগে থেকে রেডি হয়ে আছো। বাবা তো তোমার ভাইয়াকে সব বলেছে, আর তার জন্যই তোমার ভাইয়া আজ অফিসে না গিয়ে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছে। তোকে আবার কখন বললো বাবা? আজ সকালেই বলেছে। রাত্রি মামুনি, আমার কাছে আসো। রাত্রি দৌড়ে ভাবির কাছে গেল, আর ভাবি অসুস্থ শরীরে রাত্রিকে কোলে তুললো। আর ভাবি, কি করতেছো তুমি? অসুস্থ, রাত্রিকে নামিয়ে দাও। আরে চিন্তা করিস কেন এত? কোনো কিছুই হবে না আমার। তবুও ভাবি নামিয়ে দাও, যখন সুস্থ হবে তখন রাত্রিকে নিও। এই কথা না বাড়িয়ে চল এবার। তোমরা গাড়িতে বসো, আমি রাত্রে বাইকে করে যাচ্ছি। ঠিক আছে। তারপর ভাইয়া ভাবি স্বাধীন ওরা ওদের গাড়িতে উঠলো, আমি আর রাত্রে বাইকে। তারপর সেখান থেকে আমরা আমাদের বাসায় চলে আসলাম। আগে থেকে রাহেলা ভাইয়ের ঘর পরিষ্কার পরিপাটি করে রেখেছে। তারপর ভাইয়া ভাবি গিয়ে বাসায় ঢুকে বাবাকে সালাম করলো। নতুন বউকে যেভাবে বরণ করে ঠিক তেমন করে মা ভাবিকে বরণ করে নিল, কিন্তু ভাবির সাথে কোনো কথা বললো না। রাহেলা ভাবিকে ধরে তার ঘরে নিয়ে গেল। আমি, বাবা, মা, ভাইয়ার একসাথে পাশাপাশি বসলাম। রাত্রের স্বাধীন দুই ভাই বোন খেলা করতে লাগলো। মা, তুমি কি এখন আমাদের উপর রেগে আছো? রেগে থাকলে নিশ্চয়ই তোদেরকে বাসাতে নিয়ে আসতাম না। তাহলে ঈশিতার সাথে কেন কথা বলতেছো না? সেটা আমার ব্যাপার। এর মাঝেই ভাবি ঘর থেকে বের হয়ে এসে মার পা জড়িয়ে ধরলো। মা, আমি কোনো ভুল করলে আমাকে মারুন, তবু এইভাবে থাকবেন না। আপনার ছেলেকে বিয়ে করার পর থেকে আমার বাবা মাও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না। এখন তো আপনিই আমার মা। আমার তো নিজের মা আমার সাথে কথা বলে না। আপনিও কি তাদের মতো আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন? আর কত বছর এইভাবে আমাদেরকে থাকতে হবে মা? ভাবির এমন কথা শুনে মার মন মনে হয় ভারী হয়ে গেল। মনটা ভাবির উপর একটু গলে গেল। কি, তোমার বাবা মা তোমার সাথে কোনো যোগাযোগ করে নাই? দেখতেও আসে নাই এই 10 বছরে একবারও? না মা। আজ থেকে আমি তোর মা, আমাকে তুই মা বলে ডাকবি। বউয়ের আগে আমার মেয়ে তুই। আমি তো তোদের উপর রেগেছিলাম না, ছিলাম তোর বাবার উপর। আমি তো মনে করেছি আমার বড় ছেলের সাথে তোমার বিয়ে তোমার বাবা দিয়েছে, তাই তো তোমাদেরকে আমি দূরে সরিয়ে রাখছি এতদিন। ঈশিতার বাবা রাজি না থাকায় আমরা গোপনে বিয়ে করি মা। এখানে ঈশিতার কোনো দোষ নাই। আমাকে ক্ষমা করে দিস রে মা, আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি। আজ থেকে তোর কোনো কষ্ট করতে হবে না। তোর দেখাশোনা সব আমি করব। আমার মেয়ের সব কাজ আমি করে দিব। ভাবি এবার মাকে জোরে জোরে কাঁদতে থাকলো। সত্যি বলতে এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না।
মা এবার নিজে ভাবিকে তার ঘরে দিয়ে এলো। আমি উপরে আমার রুমে চলে গেলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রাত্রিকে নিয়ে রুমে চলে এলাম। এবার বাসাটাকে সত্যি সত্যি বাসা মনে হচ্ছে। এবার বাসার সবার মুখে হাসি ফুটে উঠেছে। সবার সুখ দেখার পরও নিজের সুখটা খুঁজে পাচ্ছি না। এ বাসার যেখানে যাই না কেন কোহিনূরের স্মৃতি সব জায়গায় আছে। তার সব স্মৃতি মুছে ফেললো, মন থেকে কোহিনূরকে সরাতে পারতেছি না। এমন সময় ভাবি আর ভাইয়া আমার রুমে এলো। কি এত চিন্তা করছিস তুই? কিছু না ভাবি, আর এই অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন? আমাকে বললেই তো চলে যেতাম তোমাদের রুমে। তা জানি, কিন্তু আমি তোর সাথে কিছু কথা বলার জন্যই নিজে আসলাম। কি কথা ভাবি? বাবা মায়ের মুখে কোহিনূরকে নিয়ে যা শুনলাম তা কি সত্যি? হুম। তাহলে এখন কি করবি? কি আর করবো, রাত্রিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো। শুনলাম আঙ্কেল নাকি সানজিদার সাথে বিয়েটা ক্যান্সেল করেছে। যা শুনেছো তা সব ঠিক। এভাবে কি মন খারাপ করেই থাকবি তুই? আমি যে তাকে ভুলতে পারতেছি না ভাইয়া। যেখানে যাই সেখানেই যে কোহিনূরের স্মৃতি আছে। কি করব আমি, তোমরাই বলো। এখন কোহিনূরকে ভুলে থাকা ছাড়া তোর যে আর কোনো উপায় নেই। চাইলেও যে ভুলতে পারতেছি না। আমার মেয়েটা কি তার মায়ের ভালোবাসা কখনো পাবে না? পাবে না কেন, অবশ্যই পাবে। ঈশিতা তো আছেই, এত চিন্তা করি না তো। আমি বলি কি ভাই, তুমি তৃপ্তি আপুর ওখান থেকে কিছুদিনের জন্য ঘুরে আসো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। গ্রাম এলাকার আমার নতুন জায়গা, সব মিলিয়ে সময়টা একটু তোমার সুন্দর কেটে যাবে। তোর ভাবি ঠিক কথা বলেছে। ভাবির এই অবস্থায় কোথাও যাব না আমি। তাছাড়া আর কিছুদিন পর ভাবির ডেলিভারি ডেট আছে। বাচ্চাটা মনে হয় তুই জন্ম দিবি। শোন, যখন বেবি হবে তখন তুই আপু দুলাভাই আর ওদের ছেলে মেয়েকে সাথে করে নিয়ে আসবি। কালকেই সৈয়দপুরের বিমানের টিকিট কেটে তুই নীলফামারী চলে যা। আজ রাতেই তো কাটতে পারো। ও কি বিদেশে যাচ্ছে নাকি? কালও নিজেই টিকিট কাটতে পারবে, বুঝলে? এখন এসব বাজে চিন্তা রেখে ঘুমিয়ে যা। আর কোহিনূর যদি তোর কপালে থাকে তাহলে দেখবি ঠিক তোর কাছেই ফিরে আসবে। আমরা গেলাম, তুই ঘুমা। ভাইয়া ভাবি চলে গেল। ওরা যতই বলুক না কেন, ভুলে যেতে চাইলেই কি ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায়? আর সেই ভালোবাসার মানুষটা যদি জীবনের প্রথম কেউ হয়। আমি কোন রকম রাতটা এপাশ ওপাশ করে পার করলাম। পরদিন সকালে সব কাপড় ব্যাগে ভরে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দর চলে গেলাম রাত্রি সহ। সেখানে গিয়ে টিকিট কেটে সৈয়দপুর বিমানবন্দরে চলে আসলাম। তারপর সেখান থেকে কারে করে দুলাভাইয়ের এলাকা নীলফামারী কিশোরগঞ্জের মাগুরায় চলে আসলাম। এটা আবার আমার নিজের এলাকাও। আমাদেরকে দেখে আপু দৌড়ে এসে জড়িত হলো। আমরা আসবো বলে বাবা দুলাভাইকে ফোন করে সব জানিয়ে রেখেছে। তয়না দুজন এসে মামা মামা বলে আমাকে দুদিক থেকে ধরলো। তারপর তয়না রাত্রি একসাথে ওদের ঘরে গেল। আপু আমাকে তার ঘর দেখিয়ে নিল। সেখানে গিয়ে আমাকে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকলো। আপুর বাড়িতে এসে দেখি লোক ধরছে ধান নিয়ে আসার জন্য তার ক্ষেত থেকে। দুলাভাইয়ের অনেক চাষের জমি। উত্তরবঙ্গের যে 16টা জেলা আছে এখানে সব ধরনের শাকসবজি, ফলমূল, ধান, গম, পাট, ভুট্টা, আখ, এমন কোনো চাষের পণ্য নাই যে পাওয়া যায় না। সারা বাংলাদেশের মানুষের সব চাহিদা পূরণ করে আমাদের রাজশাহী রংপুর বিভাগের চাষিরা সবচেয়ে বেশি। জনসংখ্যা এই দুই বিভাগে হলেও চাষের জমি প্রচুর আছে। তবে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকা বিভাগে, যেহেতু সেটা দেশের রাজধানী। আর সবচেয়ে কম টাকাতে এই দুই বিভাগে কাজের মানুষ পাওয়া যায়। এই দুই বিভাগে তেমন বড় কোনো কোম্পানি কিংবা ইন্ডাস্ট্রি নাই। তবে ছোট ছোট অনেক কলকারখানা, কোম্পানি আছে, কিন্তু এগুলোতে লোকবল খুব কম। আপুর বাসাতে এসে আমি দুলাভাইয়ের সাথে কৃষিকাজে লেগে গেলাম যদি কোহিনূরকে ভুলে থাকতে পারি। এদিকে রাত্রি ও তয়নাকে পেয়ে অনেক খুশি। আমারও এখানে এসে দিন ভালোই কাটতে লাগলো। আমি এখানে এসে কিভাবে গরিব কৃষকরা চাষ করে ফসল উৎপাদন করে তা দেখলাম। আমি এখন বলা চলে কোহিনূরের কথা মানে মালাকে একেবারেই ভুলে গেছি। তার কথা আর আমার মনে পড়ে না। আপুর বাসায় এসেছি আজ মাসখানেক হয়ে গেছে। আর ওদিকে ভাবেন নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছে। দুলাভাইয়ের কাজ থাকায় আমরা যেতে পারতেছি না। তো আরো কয়েকদিন পর দুলাভাইয়ের কাজ শেষ হলো, আমি একটু শান্তি পেলাম। এই গ্রামের মানুষগুলো ভোর হতে চাষের জমিতে চলে যায়, তাই ঠিক মতো ঘুমাতেও পারে না। আর রাত্রি তো গ্রামেই থাকবে বলতেছে। তার নাকি এখানে অনেক খেলার বন্ধু হয়ে গেছে। আর ঢাকাতে নাকি তাকে সারাদিন বাসাতে থাকা লাগে, কোথাও যেতে পারে না, খেলা করার মতো কেউ নাই। আর গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার সময় বাদে খেলাধুলা নিয়েই পড়ে থাকে। রাত্রে নাকি এখানে তার ফুপুর বাড়িতেই থাকবে, আর ঢাকা যাবে না। তো একদিন বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে আমি যেন দ্রুত রাত্রিকে নিয়ে বাসায় চলে যাই। আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। যদি আপু দুলাভাইয়ের কাছ থেকে তাহলে তারা পরে গেলেও চলবে। আমি আপু দুলাভাইকে বললাম। তারা বললো তাদের নাকি আর কোনো কাজ নাই, তারাও আমার সাথে ঢাকা যাবে, যেহেতু ভাবিকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আর আপু অনেক বছর ঢাকা যায় না। পরের দিন বিকালে আমরা বিমানে করে ঢাকা ব্যাক করলাম। বিমানবন্দর থেকে আমরা বাসায় চলে গেলাম। বাসায় ঢুকে দেখি
কোহিনূর ভাবির মেয়েকে কোলে নিয়ে আসে। আমি ইতিমতো অবাকের শেষ চূড়ায়, ভাবতে পারতেছি না কোহিনূর এখানে কেমন করে এলো। আমার সাথে সাথে আপু দুলাভাই দুজন অবাক হলো। আমাদের এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে মা বলতেছে, কিরে এভাবে কি দেখিস? এটা তোর বউ কোহিনূর কালকে এসেছে। আমি কোনো প্রতিক্রিয়া না করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। সত্যি বলতে কোহিনূরের জন্য আমার মনে আর কোনো ভালোবাসা নেই। রাত্রে তো কোহিনূরকে দেখা মাত্রই দৌড়ে ওর কাছে গিয়ে আম্মু আম্মু করতেছে। কোহিনূর ভাবি তার মেয়েকে দিয়ে রাত্রির সামনে একটু হাঁটু গেড়ে বসে রাত্রির দুই গালে হাত রাখলো। রাত্রিকে দেখতেছে আর কোহিনূর কান্না করতেছে। রাত্রি তার ছোট হাত দিয়ে কোহিনূর চোখের পানি মুছে দিতেছে। কোহিনূর এবার এলো পাতারে রাত্রির গালে মুখে চুমু দিয়ে ভরে দিতেছে। তারপর রাত্রিকে কোহিনূর তার বুকে জড়িত হলো। রাত্রি ওর মাকে পেয়ে বেজায় খুশি। এবার রাত্রে ওর মায়ের পুরা মুখে চুমু দিতে থাকলো। ওদের মা মেয়ের আনন্দ দেখে বাসার সবাই খুশি হলো, শুধু আমি বাদে। আমি আর সেখানে না থেকে আমার রুমে চলে আসলাম। এক এক করে সবাই কোহিনূরের কাছে গেল এবং তাকে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকলো। যেমন ধরেন, কেন আমার সাথে রাত্রির সাথে ওরকম ব্যবহার করেছে, কেনই বা আমাদেরকে চেনে নাই, তার তো বিয়ে হওয়ার কথা ছিল, কেন বিয়ে হয় নাই, এতদিন কেমন করে ছিল, কিভাবে ছিল, কার কাছে ছিল, কেনই বা আমাদেরকে রেখে চলে গেল, ইত্যাদি নানা রকম কথা। তারপর ভাইয়া ভাবি বলতেছে কোহিনূর যাওয়ার পর আমি কেমন করেছিলাম, কি কি করেছি, রাত্রি তার মায়ের জন্য কতটা পাগল ছিল, আমরা বাবা মেয়ে কেমন করেছিলাম এতদিন। রাহেলা আমাদের গাড়ির ড্রাইভার। এক এক করে সবাই কোহিনূরকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে আর আমার রাত্রির কথাও বলতেছে। আর কোহিনূর সবার প্রশ্নের ঢালা উত্তর দিতেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসলাম। আজ আর কারো কথা ভাবতেছি না, কারোর জন্য কোনো কষ্ট হচ্ছে না। কোহিনূর যে এসেছে এতে আমার কোনো হোলদোল নেই। আর রাত্রি যেহেতু তার মাকে পেয়ে খুশি, শুধু আমাকে কোহিনূরের সাথে স্বাভাবিক ব্যবহার করা লাগবে। তবে আমি তার করা আঘাত, তার করা প্রত্যেকটা কথার এমনভাবে জবাব দেবো, তা মনে হয় পৃথিবীর অন্য কোনো স্বামী দেয় নাই। তাকে মেনে নিতেও এখন খুব কষ্ট হচ্ছে আমার। যার জন্য কোনো এক সময় পাগল ছিলাম, সে আসলেও আমি তেমন একটা খুশিও না, বেজারও না। কোহিনূর সবার সাথে কথা বলার পর রাত্রিকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে দেখে আমি নাই, তাই সে রাত্রিকে কোল থেকে নামিয়ে আসা খেলনা দিল খেলা করতে। তারপর ব্যালকনিতে আমার কাছে আসলো। কোহিনূর জানে আমি ঘরে না থাকলে ব্যালকনিতে থাকবো। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। চেহারা এমন কালো হয়ে গেল কেন তোমার? ওই দুলাভাইয়ের জমিতে কাজ করছি রোদে, তাই। আমাকে কি তুমি ক্ষমা করে দিয়েছো? এখানে ক্ষমা চাওয়ার কিছুই নাই, আর ক্ষমা করা না করা কোনো বিষয় না। তবু তোমার সাথে যে অন্যায় করেছি, তুমি ক্ষমা না করলে মনে একটুও শান্তি পাবো না। আরে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি আমার রাত্রির কাছে যাও। তোমার কাছে থাকলে ক্ষতি কি? আর আমি তো আছি, সময় থাকতে পারবে। রাত্রিকে তার মায়ের প্রাপ্ত ভালোবাসাটা তুমি দাও। আমি আশাতে কি তুমি খুশি হও নাই? এখানে খুশি হওয়া না হওয়া কোনো বিষয় নাই। তোমার কথা বলার ধরন কেমন পাল্টে গেছে। আগে তো এমন কঠোর হয়ে কখনো আমার সাথে কথা বলো নাই, তবে এখন কেন এমন ভাবে কথা বলতেছো? সময়কে মানুষ যেমন পরিবর্তন করে দেয়, তখন চাইলেও আর আগের মতো হওয়া যায় না। বলেছি তো, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা না করো, যা শাস্তি দিবা মাথা পেতে নিব। না, তোমাকে শাস্তি দিতে চাই না, কিন্তু তুমি কোনো অন্যায় করেছো কি? রুমে যে তোমার আমার রাত্রির ফটোগুলো ছিল, সেগুলো কি হলো? সব পুড়িয়ে ফেলেছি। আর আমার ব্যবহার করা সব জিনিস? সবকিছুই পুড়িয়ে ফেলেছি। এতটা পাষাণ কবে থেকে হলে তুমি? আগে তো আমাকে কোনো কষ্ট দিয়ে কথা বলতা না, আগে তো আমার কষ্ট সহ্যই করতে পারতে না, এমনকি আমার সাথে হেসে হেসে ভালোবেসে কথা বলতা। আগে তো অফিস থেকে এলে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতে। আজ এতদিন পর তোমার কাছে আসলাম, আর তুমি কি না কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছ না? তখন ভালোবাসার মজা করার সময় ছিল, এখন একটু হলেও বয়স হয়েছে, একটা মেয়েও আছে, সেও বড় হচ্ছে, তাই এইসব এখন আর ভালো লাগে না। কই, তোমার মাঝে তো কোনো বয়সের ছাপ পড়ে নাই, এখনো তো সেই আগের মতোই আছো তুমি। বাইরে দেখে লাভ নেই। আমি অত কিছু বুঝি না, এবার আমাকে জড়িয়ে ধরে আদর করো। এখন থেকে তোমাকে আর কোনোভাবে কষ্ট দিব না। আমি এবার ইজি চেয়ার থেকে উঠলাম। আমার ওঠা দেখে কোনো অনেক খুশি হলো, হয়তো মনে করছে তাকে জোর ধরবো, আদর করব, তার সাথে দুষ্টামি করব, কিন্তু না, আমার তার পাশ কেটে সেখান থেকে বাইরে চলে আসলাম। কোন এবার অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সে হয়তো ভাবতে পারে নাই আমি এমন কিছু করব। আমি বাসার বাইরে চলে এলাম। কোনোদিন যদি কেউ আপনাকে আঘাত করে, অপমান করে, তাহলে তাকে মারবেন না, এমনকি কথাও শোনাবেন না, তাকে শুধু ইগনোর করুন, তার সাথে বেশি মেশার চেষ্টা করবেন, এমনকি তার করে রান্না করা খাবারও
রাত হলে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। আমি জানি রাত্রি আজ ওর মায়ের হাতে খেয়েছি, তাই আমি বাইরে খেলাম। আর আমি এটাও জানি কোহিনুর বাসায় এসে রান্না করা, এমনকি সবার সেবা যত্ন করাও শুরু করে দিয়েছি। আমি বাসায় গিয়ে সবার খাওয়া শেষ হয়ে গেছে এবং সবাই বসে আড্ডা দিতেছে। শুধু কোহিনুর আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। আমি গিয়ে ভাবের মেয়েকে কোলে নিয়ে কথা বলতে থাকলাম। কোহিনুর আমাকে খাবার জন্য বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু আমি না শোনার ভান করছিলাম। শেষে মা বলতেছে, কিরে খাবি না তুই? সবার তো খাওয়া শেষ, আর এত রাত অবধি কোথায় ছিলিস? মা, একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম, আর সে অনেক জোরাজুরি করে আমাকে তার বাসাতে খাওয়ালো। কোহিনুর মা, তাহলে তুই খেয়ে নে। কোহিনুর আমার দিকে কেমন করে তাকালো, হয়তো সে ভেবেছিল আমি তাকে খাইয়ে দেবো। কোহিনুর কোনো কিছু না বলে উপরের রুমে চলে গেল। আমিও সেখান থেকে সবার সাথে আড্ডা দিতে থাকলাম। ভাইয়া ভাবি, আপু, দুলা ভাই, ভাগিনা ভাগ্নি, ভাতিজা, সবার সাথে আড্ডা দেওয়া শেষে বাবাকে শুধু বললাম কাল থেকে আমি অফিস যাব। বাবা আর না করলো না। আমি সেখান থেকে রুমে চলে গেলাম। রুমে কোহিনুর ড্রেসিং টেবিলে আয়নাতে নিজেকে দেখতেছে আর সুন্দর করে সাজতেছে। আমি তার দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাত্রে গিয়ে আমার বুকে জড়ে ধরলাম। কোহিনুর এবার আরো বেশি অবাক হলো। কারণ হলো, এতদিন কোহিনুর আয়নার সামনে এমন করে সাজলে আমি তাকে জড়িয়ে ধরতাম, দুষ্টুমি করতাম, আরো কত কি করতাম, কিন্তু আজ তার কোনো করলাম না। আজ তোমার কি হলো? এভাবে শুয়ে পড়লে যে? ঘুম পেয়েছে, আর এতদিন আপুর বাড়িতে থাকায় ঠিক মতো আমার ঘুম হয়নি, তাই শুয়ে পড়লাম। এত কষ্ট করে তোমার জন্য সাজলাম, আর তুমি তা না দেখেই বিছানায় শুয়ে পড়লে? এই, বেশি কথা বলো না তো, আমার কালকে অফিস আছে। অফিসটা তোমার বাবার, তাই দেরি করে গেলেও কোনো হবে না, এমনকি না গেলেও কোনো হবে না। সেটা জানি, কিন্তু চোখে প্রচুর ঘুম। আর কোনো কথা বলো না, আমি ঘুমাবো। আমি এখন কথা বললেও তোমার সমস্যা? দেখো, এত কথা বলো না, মেয়ে জেগে যাবে। জাগলে জাগুক, আমি তো কথা বলবোই। আমি ওর কোনো কথা বললাম না। রাত্রিকে জোরে ধরে চোখ বন্ধ করে আসছি। এদিকে কোহিনুর তার মতো করে কথা বলেই যাচ্ছে। হয়তোবা আমাকে কাছে পেতে চাচ্ছিল, কিন্তু আমি যে তাকে আর গ্রহণ করব না। তাকে তো এমন ভাবেই কষ্ট দেবো, কাউকে আঘাত করে গালি দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে তার প্রিয় কাজগুলো করা বন্ধ করে দেন, দেখবেন সে এমনিতেই কষ্টে থাকবে। কোহিনুর এবার কোনো উপায় না পেয়ে বিছানায় শুয়ে পড়লো। শুয়ে আমাকে পেছন থেকে জোরে ধরে তারপর আমার পায়ের উপর তুলে দিল। আমি এবার ওর পা হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওর হাত আমার শরীর থেকে সরালাম, কিন্তু না, বারবার সরাতে চাচ্ছি, ততবার সে আমাকে জড়িয়ে ধরতেছে। এই, তোমার হাত পা সরাও। না, সরবো না। কেউ আমার শরীরে হাত বা পা দিলে আমার ঘুম আসে না। আর আমিও আমার স্বামীকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। বাজে কথা রাখো, আর আমাকে ঘুমাতে দাও। আমি কোনো বাজে কথা বলতেছি না। এই আমার দিকে ঘোরো না। আমি বাদিকে কাজ করে ঘুমাতে পারি না। আগে তো এমন করতে না, তাহলে আজ কেন এমন করতেছো? দেখো, আগের হিসাব সব বাদ, এখন সব নতুন। আমি শত বাধা করার পরও যখন কোনো তার হাত পা দিয়ে আমাকে জোর ধরেছে, তাই এবার আমি রাত্রিকে মাঝে দিয়ে উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে গেলাম। কোনোর কল্পনাও করতে পারে নাই তাকে এইভাবে আমি ইগনোর করব। পরদিন সকালে কোনোর ঘুম থেকে ডেকে তুললো, তারপর সে নাস্তা বানাতে চলে গেল। আমি রাত্রিকে নিয়ে ফ্রেশ হতে গেলাম। তারপর রাত্রিকে নিচে রাস্তা করার জন্য পাঠালাম। রাত্রে নাস্তা করে কোহিনুরকে সাথে করে নিয়ে আসলো, আর কোহিনুর আমার জন্য নাস্তা নিয়ে রুমে চলে আসলো। এই হাঁ করো, তোমাকে খাইয়ে দিই। আগে রাত্রিকে ওর স্কুলের জন্য রেডি করে দাও। কোহিনুর এবার রাত্রিকে রেডি করে দিতেছে। তারপর আমার জন্য একটা শার্ট প্যান্ট বের করে দিল। আমি তার দেওয়া পোশাক না পরে আমি নিজে পোশাক বের করে পরে নিলাম, আর নাস্তা না করে রাত্রিকে নিয়ে নিচে চলে আসলাম। কোহিনুর এবার আমার এমন কাজ দেখে সেখানে কেঁদে ফেললো। আমি রাত্রিকে ওর স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। দুপুরে রাত্রিকে স্কুল থেকে নিয়ে বাসায় নামিয়ে দিয়ে দুপুরেও বাসাতে না খেয়ে আবার অফিসে চলে গেলাম। কোহিনুর অবশ্য অনেকবার খেতে বলেছে, কিন্তু আমি তার কোনো কথা শুনি নাই। অনেক রাতে বাইরে খেয়ে বাসায় গেলাম। রুমে ঢুকে দেখি কোহিনুর আজও আয়নার সামনে বসে সাজতেছে, কিন্তু আমি তাতে কোনো সাড়া দিলাম না। সত্যি বলতে, আজ এমন ভাবে সেজেছে যে কোনো স্বামী ইচ্ছে না থাকলেও তার বউ নিয়ে আদর করতেই। তো এভাবে দিন চলতেছে। প্রতিদিন সকালে রাত্রিকে নিয়ে ওর স্কুলে নামিয়ে দেই, আর অফিসে চলে যাই। ফিরেও আসে অনেক রাত করে। আর কোহিনুর তো আমাকে কাছে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি তার ডাকে কোনো সাড়া দেই না। আমি প্রয়োজন ছাড়া কোহিনুর সাথে কোনো কথা বলি না। এভাবেই প্রায় 6 মাস চলে গেছে। আমি প্রতিনিয়ত কোহিনুরকে ইগনোর করে গেছি। কোহিনুর আমাকে কাছে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আমি তাতে কোনো সাড়া দেই না। বারবার তাকে অবহেলা করছি। এবার অবশ্য কোহিনুর বুঝতে পেরেছে কেন আমি এমন করতেছি, তাই সে বারবার আমার কাছে ক্ষমা চায়। তো একদিন রাতে কোহিনুর একেবারে সেরকম, সে যে হট ড্রেস পরেছে, আমি তো তাকে দেখে পুরাই পাগল হয়ে যাওয়ার অবস্থা। তবু নিজেকে সংযত রেখেছি, তাকে কোনো না বলে উল্টো দিকে মুখ করে শুয়ে আছি। এইবার তো আমার মনে হচ্ছে তুমি কোনো পুরুষ নও। তোমার মনে হয়
শারীরিক সমস্যা আছে। একদম আমার পুরুষত্ব নিয়ে কথা বলবো না। ইস রে, সত্যি কথা বললে বুঝি গায়ে লাগে? আমার পুরুষত্ব আছে না নাই সেটা ভালো করেই জানো। হুম, জানি জানি কেমন পুরুষ তুমি। এত সুন্দর বউ থাকতেও যে স্বামী কোনো হেলদোল নাই, সে তো কাপুরুষ। দরকার হলে পুরুষত্ব বাজারে মেয়ের কাছে দেখাবো, তবু তোর কাছে না। আর তোর যা মনে হয় তাই ভাবতে পারিস। কোনোবার কোনো না বলে আমার পা জোরে ধরে কাঁদতে থাকলো। কোনোবার কান্না দেখে মায়া হতে লাগলো, কিন্তু সে যা আচরণ আমার সাথে করেছে তা তো ভোলার মতো নয়। তাই তাকে কোনো না বলে ব্যালকনিতে চলে গেলাম, আর ব্যালকনির দরজা বন্ধ করে দিলাম। আমি এবার ইজি চেয়ারে বসলাম আর সেখানেই ঘুমিয়ে গেলাম। কোনুর বারবার ডেকেছে রুমে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কোনুর ঘরে রাত্রিকে জোরে ধরে অনেক কান্না করেছে। সারা রাত মশার কামড়ে জ্বালাতে আর ভনভনের শব্দের জন্য ঘুম হলো না। আজকেও সকালে না খেয়ে অফিসে চলে গেছি। রাত্রে যখন বাসায় আসলাম তখন আমি রাত্রে জেগে আছি, আর রাত্রে হাতে খাবার প্লেট। কি আম্মু, তুমি এখনো ঘুমাওনি কেন? বাবা, তুমি খুব পচা। আমার আম্মুকে তুমি কষ্ট দাও কেন? জানো বাবাই, আম্মু আজ সারাদিন কোনো কিছু খায়নি। কেন খায়নি? বাবাই, তুমি ভালো করেই জানো। বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? আমার মাটা আমার কাছে কোনো চাবে আর আমি তা দেবো না, তা কি হয়? নাও, আগে খাও, তারপর বলতেছি। সত্যি বলতে কোনোর উপর শত রাগ অভিমান থাকলেও নিজের মেয়ের উপর তো আর এমন কিছু নাই। তাই কোনো না বলেই ওই অবস্থাতে রাত্রে হাতে খেতে লাগলাম। খাওয়া শেষ হলে কোনো একটু প্লেট রান্নাঘরে রেখে ঘরে আসলো। তারপর রাত্রে আমাকে এদিককার আর কোহিনূরকে একদিকে বসিয়ে সে মাঝে বসলো। এবার বলো তো কি চাই তোমার? আম্মু, বাবা, তোমরা দুজন আমার মাথায় হাত রাখো, আগে আমি যা চাইবো তাই দিবে। আর কোহিনূর দুজনেই রাত্রে মাথায় হাত রাখলাম। এই যে হাত রেখেছি, বলো কি চাই? আমার একটা ভাই লাগবে। রাত্রে এমন কথা শুনে আমি ভীষণ খেলাম, কাশতে লাগলাম। হঠাৎ ভাই কেন লাগবে? তয়না আপুর ভাই আছে, আমার স্বাধীন ভাইয়ারও বোন আছে, শুধু আমার কেউ নাই। এসব কে বলতে বলেছে তোমাকে? কেউ বলে নাই। আর স্বাধীন ভাইয়া তো তার বোনের সাথে খেলা করে, আমার সাথে খেলে না। আমার একা থাকতেও আর ভালো লাগে না, আমার ভাই চাই। কি আর করব, মেয়ের জেদের কাছে হার মানতে হলো। ঠিক আছে বাবা, আম্মুকে ক্ষমা করে দাও না। তুমি যখন অফিসে থাকো, আম্মু তখন তোমার ওই যে সোনালি ফ্রেমে রাখা ছবিটা নিয়ে অনেক কান্না করে। বাবা, আমি বুঝি আম্মু ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও না। আর তুমিও তো কোনো শান্তিতে নাই বাবা। রাত্রে যাও, তোমার বাবা আমার সাথে ঠিক কাজগুলোই করতেছে। আর যদি আমার জায়গায় তোমার বাবা থাকতো, তাহলে সেও তো আমার মতো ব্যবহার করতো। আমি তো আর জেনে শুনে তোমাদের সাথে অমন ব্যবহার করি না। আমিও দেখব আর কত কষ্ট দিতে পারো। আসলে আমি মনে হয় কোনের সাথে বেশি কিছু করে ফেলেছি। না, এত কিছু করা ঠিক হয়নি। সে তো আর ইচ্ছাকৃত ভাবে এমন করে নাই। সরি বউ। এবার কোনোর চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। কি বললে তুমি? প্রতিবন্ধী নাকি তুমি কানে শোনো না? আমি মোটেও প্রতিবন্ধী না, শুনেছি। তবুও যদি ভুল শুনি তাই আবার জিজ্ঞেস করেছি। আমি আর তোমাকে কোনো অবহেলা করবো না বউ। কালকে আমরা ঘুরতে যাব, কাল আর অফিসে যাব না। ইয়াহু, কি মজা, কালকে ঘুরতে যাব। তারপর রাত্রিকে কোহিনূর ঘুম পাড়িয়ে দিল এবং নিজে আমাকে তাকে জড়িয়ে ধরতে বললো। তারপর সে আয়নার সামনে সাজতে থাকলো আর আমি তাকে পেছন দিকে জড়িয়ে ধরে থাকলাম। এই, শুধু এভাবে জড়িয়ে ধরে থাকবে না কোনো কিছু করবে? কোহিনূরের বলতে দেরি আর আমি ওর কানে কাঁধে গলায় হালকা কামড় আর কিস করতে থাকলাম। আর কোহিনূর বারবার কেঁপে কেঁপে উঠতে লাগলো। এবার আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো। কোহিনূরকে এবার কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে পাশাপাশি দাঁড়ালাম। একটা কথা খুব জানতে চাচ্ছে। আমি জানি কি কথা। তো বলো। তুমি বাঁকুড়া থেকে চলে আসার পর জানতে পারি আমি আসলে মুসলিম ঘরের সন্তান। আর যাদের আমি বাবা মা মনে করতাম, তারা আসলে আমার বাবার বন্ধু ছিল। তারপর? তুমি চলে যাওয়ার পর পূজা আমাকে তোমার আর আমার সেই সময়কার সব ভিডিও দেখায়, কিন্তু কোনো ভিডিও দেখে কোনো কিছু মনে করতে পারতেছি না। শেষে দুইটা ভিডিও দেখি, একটা আমি যখন প্রেগনেন্ট তখনকার, আর একটা
রাত্রি যখন খুব পুচকি তখনকার। তখন আমার ধীরে ধীরে সব মনে পড়ে, আর তোমার বলা কথাগুলো মিলে যায়। তারপর? পরের দিন বিয়ের সব কিছু তোড়জোড় চলে, কিন্তু হঠাৎ করেই শুভ্র আমাকে জানায় সে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলিম হতে পারবে না, আর তার বাবা মা নাকি বুঝতে পেরেছে বাংলাদেশে তোমার সাথে আমার কোনো না কোনো সম্পর্ক ছিল। তারপর? আমিও এটাই মনে মনে চাইছিলাম, যেখানে আমার স্বামীর সন্তান আর আমার স্বামীর সাথে এখনো ডিভোর্স হয় নাই, তাহলে আমি কেমন করে অন্য আরেকজনকে বিয়ে করতে পারি, তাও আবার অন্য ধর্মের মানুষকে। তারপর? তখন আমি এইসব চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে যাই। বেশ কিছুদিন বিছানায় ছিলাম, আর তোমার আর আমার সেই সব ভিডিওগুলো রোজ দেখতাম আর সব কিছু মনে করার চেষ্টা করতাম। তারপর সব কিছু মনে পড়ে। শরীর খারাপ থাকায় আমার পালিত বাবা মা আমাকে আসতে দেয় না। তারপর আমি এখানে একাই চলে আসি, এসে তোমার সব কথা শুনি। সত্যি আমি অভাগী, তোমার মতো স্বামীর কদর করতে পারি নাই। আমি সত্যি বলতেছি, সেই দিন যদি সব মনে পড়তো তাহলে সেই দিনই তোমার সাথে চলে আসতাম। আমি ইচ্ছে করে রাত্রিকে সেই দিন মারি নাই। সত্য বলতে নিজেকে তখন কুমারী মেয়ে মনে হয়েছিল, আর একটা কুমারী মেয়েকে কেউ যদি মা বলে তাহলে সে জানে তার কেমন লাগে, তাও যদি স্বামীর সামনে। বুঝতে পেরেছি। এরপর যদি এমন কিছু হয় বা করি, তাহলে আমাকে মারতে মারতে তোমার কাছে নিয়ে আসবে, আমাকে সেই আগের মতো করে ভালোবেসে সব মনে করিয়ে দিবে। আমি মনে করেছিলাম তোমাকে পাবো না, ভাবিনি তোমাকে পাবো আমি। আমিও মনে করেছিলাম যেভাবে অবহেলা করতেছ তোমাকে মনে হয় পাবো না। সত্যি ভাবিনি তোমাকে পাবো। তোমাকে কি নামে ডাকবো, মালা না কোহিনূর? দুইটা নামেই ডাকবে, আর এই দুই নামেই তো গল্পে আমি নায়িকা। আচ্ছা, মালা কোহিনূর। তারপর দুজন আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। তারপর লাইট অফ করে দিলাম। বাকিটা ইতিহাস, মানে রাত্রির ভাইকে নিয়ে আসার চেষ্টা করতেছি।